যে ক্যাপাসিটেন্স অ্যান্ড ক্যাপাসিটার, তাই তো, মানে হচ্ছে ধারকত্ব ও ধারক। তো যদি একটা আমি ক্যাপাসিটার কীরকমভাবে দেখতে হয়, মানে দেখো ক্যাপাসিটার এরকম টাইপের দেখতে হয়, আমার কাছে অ্যাকচুয়ালি ছবিগুলো আমি আজকে রেখেছি, দাঁড়াও। তো ক্যাপাসিটার কি, মানে যদি তুমি বলো তাহলে পরে এরকম টাইপের জিনিসগুলো দেখতে হয়, ঠিক আছে, ক্যাপাসিটারটা। হ্যাঁ, এবং তোমার এর গায়ে লেখা থাকে যেরকম যে কত মাইক্রোফ্যারাড এবং কত ভোল্টের অ্যাক্রসে, যেরকম এখানে লেখা আছে দেখো বোধহয় 10 মাইক্রোফ্যারাড বা 10 ফ্যারাড লেখা আছে, ঠিক আছে। তো এরকম হয়, আবার কিছু কিছু ক্যাপাসিটার এরকমও ডান দিয়ে থাকে যেগুলো এরকমভাবে দেখতে হয়। তো ব্যাপার হচ্ছে যে ক্যাপাসিটার কী এবং এর ভেতরে কী থাকে, ঠিক আছে। যদি আমি দেখতে চাই তাহলে ক্যাপাসিটারটাকে যদি তুমি কাটো এবং কেটে যদি তুমি ওটাকে আলাদা করো, তাহলে তুমি দেখতে পাবে যে এরকম টাইপের দুটো পাত দেখতে পাবে, এবং এই দুটো পাত একটা মানে কাগজ টাইপের পদার্থ দ্বারা পরস্পরের থেকে পৃথক করা আছে, আলাদা করা আছে, ঠিক আছে। তো এরকম দুটো যখন পাত তুমি দেখতে পাবে এবং এই পাত দুটোর মাঝখানে একটা পাতলা কাগজ টাইপের জিনিস দেওয়া আছে, এবং এই পাতগুলো কি পাত, এই পাতগুলো হচ্ছে কন্ডাক্টিং মেটেরিয়ালের পাত, যেরকম তোমার যেগুলোতে তড়িৎ পরিবহনে সক্ষম আর কি। আর যে মাঝখানে যে ওই যে পদার্থটা দেওয়া আছে সেটা হচ্ছে অলওয়েজ নন কন্ডাক্টিং মেটেরিয়াল দেওয়া থাকে, ঠিক আছে। তো যাতে ওই দুটো যে পাত পরস্পরের সঙ্গে টাচ না করে। তাহলে এবার যে ক্যাপাসিটার বা ধারক আমরা পড়ছি, সে ধারকের মানে পড়ছি কেন এবং নর্মালি কি কাজ করে ধারক। তো যদি তুমি সাপোজ এই ক্যাপাসিটারটাকে তুমি ধরো কাটলা, দিয়ে কেটে ধরো সাপোজ এই পাত দুটোকে একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করলা, এই যে এরকম টাইপের কাগজ দিয়ে সেপারেট করা থাকে, ঠিক আছে। তো যদি তুমি পাতগুলোকে কেটে একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করো এইভাবে, ঠিক আছে, এবং ব্যাটারির সঙ্গে যখনই তুমি কানেক্ট করবে এই পাত দুটোকে, তখনই কি হবে যে দেখবে যে এই পাত দুটো স্টোর করে কি না, তো চার্জ স্টোর করে। তো যখনই এই ক্যাপাসিটি মানে ভেতরে যখন মানে লেভেলিং করে দেওয়া থাকে তখনও সেম জিনিসই ঘটে। আমি জাস্ট বলছি যে যদি তুমি কেটে আলাদা করেও দেখো এবং এই কন্ডাক্টিং মেটেরিয়াল দুটো পাতকে যদি তুমি আলাদা করে ব্যাটারি একটা পজিটিভ প্রান্তের সঙ্গে একটা নেগেটিভ প্রান্তের সঙ্গে কানেক্ট করো, তখন তুমি দেখতে পাবা যে ইচ পাত, প্রত্যেকটা পাত চার্জ স্টোর করছে, ঠিক আছে। এবার অ্যাকচুয়ালি জিনিসগুলো হয় কি, তাহলে ক্যাপাসিটারের বেসিক্যালি ব্যবহারিক মানে উপকারিতা কি না, তো ক্যাপাসিটার চার্জ স্টোর করে, মানে এটাই হচ্ছে ওর ইউজফুলনেস, ঠিক আছে। তো যখনই তুমি এই জিনিসটাকে ধরো দেবা, তো ক্যাপাসিটার যে চার্জ স্টোর করে সেটা কিভাবে চার্জ স্টোর করে, তো যখনই ক্যাপাসিটারটাকে তুমি একটা পজিটিভ প্রান্তের সঙ্গে নেগেটিভ প্রান্তের সঙ্গে কানেক্ট করবা, তো এখানে তো এই প্রান্তটা যেটা আছে, এক মিনিট, তো এই যে ব্যাটারির প্রান্ত, এই যে প্রান্তটা আছে, এই প্রান্তটা হচ্ছে তোমার পজিটিভ প্রান্ত ব্যাটারির সাপোজ, ঠিক আছে। এটা পজিটিভ প্রান্ত, এটা ধরো নেগেটিভ প্রান্ত। তাহলে যেই তুমি এই প্রান্তটাকে মানে ব্যাটারির সঙ্গে কানেক্ট করবা, তখন এই পজিটিভ প্রান্ত কি করবে, এই যে কন্ডাক্টিং মেটেরিয়াল আছে, এই কন্ডাক্টিং মেটেরিয়ালের ভেতরের যে নেগেটিভ চার্জ ক্যারিয়ারগুলো আছে, সেই নেগেটিভ চার্জ ক্যারিয়ারগুলোই পজিটিভ প্রান্ত দ্বারা আকৃষ্ট হবে। তখন এই নেগেটিভ চার্জ ক্যারিয়ারগুলো এই পজিটিভ প্রান্ত দ্বারা আকৃষ্ট হলে কী হবে, এই দিকে ও চলে আসবে, অ্যাট্রাক্ট করবে, ঠিক আছে। আর সিমিলারভাবে এই যে নেগেটিভ চার্জটা আছে, ব্যাটারি নেগেটিভ প্রান্তটা আছে, এ কী করবে না, নেগেটিভ চার্জগুলোকে এর মধ্যে পুশ করবে। তাহলে বেসিক্যালি যদি তুমি মানে ক্লিয়ারভাবে উপর থেকে দেখো, তাহলে দেখতে পাবে যে একটা যখন আমি ব্যাটারির সঙ্গে কানেক্ট করছি, তখন নেগেটিভ চার্জ ক্যারিয়ারগুলো এইখান থেকে এইরকমভাবে এসে ব্যাটারির মধ্যে দিয়ে গিয়ে এই দিকে গিয়ে স্টোর হচ্ছে। তাহলে যখনই এইখান থেকে নেগেটিভ চার্জ ক্যারিয়ারগুলো বেরিয়ে আসবে, তাহলে অবভিয়াসলি একটা পাত থেকে নেগেটিভের পরিমাণ যদি বেরিয়ে আসে, তাহলে পজিটিভের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকবে, তাই না। তাহলে প্রথমে যদি চার্জ যখন পাত দুটো নিয়েছিল তখন নর্মাল ছিল, এবার যেই আমি ওটাকে ব্যাটারির সঙ্গে কানেক্ট করলাম, তখন কী করলো, ব্যাটারির পজিটিভ প্রান্তটা ও নেগেটিভ চার্জ ক্যারিয়ারগুলোকে অ্যাট্রাক্ট করলো, এবং যার ফলে একের পর এক নেগেটিভ চার্জ ক্যারিয়ার, প্রথমে একটা গেল সেখান থেকে বেরিয়ে আসলো, আর এদিক থেকে নেগেটিভ প্রান্তটা কী করলো, একে ফোর্স করলো, এবার রিপালস করবে নেগেটিভটাকে। তাহলে এদিকে গিয়ে কী হবে, এদিকে নেগেটিভ চার্জ ক্যারিয়ারের পরিমাণ বাড়তে আরম্ভ করবে, আর এদিক থেকে যেহেতু নেগেটিভ চার্জ ক্যারিয়ারের পরিমাণ এখানে কমতে আরম্ভ করবে, তাহলে ব্যাটারির এই প্রান্তটা পজিটিভ হতে থাকবে ধীরে ধীরে। তাহলে ধীরে ধীরে এই প্রান্তটা নেগেটিভ আর এই প্রান্তটা পজিটিভ হতে থাকবে। এবার এই যদি আমি ছবিটাকে নর্মালি এখানে আঁকি এরকমভাবে, তাহলে পরে দেখো এই যে প্রান্তটা আছে, এই প্রান্তে পজিটিভ চার্জ ক্যারিয়ারের পরিমাণ ধীরে ধীরে বাড়বে, তাই তো, আর এই প্রান্তে নেগেটিভ চার্জ ক্যারিয়ারের পরিমাণ ধীরে ধীরে বাড়তে আরম্ভ করবে। এবং
মজার ব্যাপার হচ্ছে যে এই যে দুটো পাথ আছে, এই দুটো পাতে অলওয়েজ সেম অ্যামাউন্ট অফ চার্জ স্টোর হবে। মানে যদি এই পাতে প্লাস কিউ অ্যামাউন্ট অফ চার্জ স্টোর হয় সাপোজ, তাহলে এই পাতেও মাইনাস কিউ অ্যামাউন্ট অফ চার্জ স্টোর হবে। সাপোজ যদি আমি ইউনিট দিয়ে বলি যে এখানে ধরো +6 কুলম চার্জ এর মধ্যে স্টোর হলো প্রথম পাতটার মধ্যে পজিটিভ, তাহলে পরে নেগেটিভ যে আছে সেই নেগেটিভটাই -6 কুলম চার্জ এর মধ্যে স্টোর হবে। তো আমি যেরকম যখন বললাম যে নেগেটিভ চার্জ ক্যারিয়ারগুলো মানে এখান থেকে আসছে, নেগেটিভ চার্জ ক্যারিয়ারগুলো দিয়ে এর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, দিয়ে এখানে গিয়ে স্টোর হচ্ছে। অ্যাকচুয়ালি নেগেটিভ চার্জ ক্যারিয়ার মানে এটা অ্যাকচুয়ালি ইলেকট্রনগুলো এখান থেকে আসছে, এসে এর মধ্যে দিয়ে স্টোর হচ্ছে। তো ব্যাপার হচ্ছে যখন এই জিনিসগুলো বললাম আমি, তখন একটা স্বাভাবিকভাবে একটা কোশ্চেন মাথার মধ্যে আসে যে কতক্ষণ এই জিনিসগুলো চলবে, তাই না? তো মানে এইভাবে কি সব সময়ের জন্য নেগেটিভ চার্জ ক্যারিয়ারগুলো ওখান থেকে ব্যাটারি কানেক্ট করা থাকলে চলতেই থাকবে, মানে এখান থেকে নেগেটিভ বেরিয়ে আসছে এবং ওখানে গিয়ে পজিটিভ যুক্ত হচ্ছে? তো না, সব সময় কন্টিনিউয়াসভাবে এই প্রসেসটা চলবে না। তো এই প্রসেসটা কতক্ষণ চলবে? ধরো এখানে নেগেটিভ ব্যাটারি লাগানো আছে, তো ব্যাটারির নেগেটিভ প্রান্ত, এটা পজিটিভ প্রান্ত। তো একটা সময় পরে যখন একটা সার্টেন অ্যামাউন্ট অফ চার্জ এখান থেকে বেরিয়ে এখানে পজিটিভ চার্জ এবং এখানে নেগেটিভ চার্জ তৈরি হয়ে গেছে, এবং যার ফলে এটা পজিটিভভাবে পজিটিভ আধানে আহিত এবং এটা নেগেটিভ আধানে আহিত হয়ে গেছে, তখন একটা সময় কী হবে, এই যে নেগেটিভ চার্জ ক্যারিয়ারটা আছে এটা এই ব্যাটারির পজিটিভ প্রান্ত দ্বারাও আকৃষ্ট হবে, এই প্রান্ত দ্বারা। আবার এইখান থেকে এই যে পজিটিভ পাথ ক্রিয়েট হলো, এই যে পজিটিভ চার্জে আহিত হয়ে এই পাথটা তৈরি হয়ে আছে, এই পাথ দ্বারাও আকৃষ্ট হবে। তাহলে একটা সময় গিয়ে কী হবে যে তৈরি হতে হতে এই দুটোর ভ্যালু সেম হয়ে যাবে, অর্থাৎ এর যে ভোল্টেজ, মানে এর যে পজিটিভ এই যে আধান দিয়ে টানছে, অ্যাট্রাক্ট করছে, এ ওকে সেই একই আধান দিয়ে অ্যাট্রাক্ট করবে। তখন কি হবে, তখন এদের মধ্যে যে এই চার্জের ফ্লোয়িংটা সেটা বন্ধ হয়ে যাবে, এবং এই যে পাতে যে পরিমাণ চার্জ অ্যাকুমুলেট হয়ে আছে, অর্থাৎ জড়ো হয়ে আছে, সেই পরিমাণ চার্জই এখানে থেকে যাবে। ঠিক আছে? এবার যদি সাপোজ তুমি মনে করো যে কিছু সময় বাদে তুমি এখান থেকে চার্জ ক্যারিয়ারগুলোকে, মানে ব্যাটারিটাকে বার করে নেবে, তো সাপোজ যদি তুমি ব্যাটারিটাকে বার করে নাও, তাহলে কীরকম দাঁড়াবে? এরকম এখানে তোমার পজিটিভ চার্জ ক্যারিয়ার হয়ে আছে, এখানে নেগেটিভ চার্জ ক্যারিয়ার হয়ে আছে, এবং তুমি ব্যাটারিটাকে কী করলে? বার করে নিলে। তো ব্যাটারিটাকে বার করে নিলে পারেও এর মধ্যে দিয়ে চার্জ কিন্তু ফিক্স থাকবে। ঠিক আছে? এবার কেন চার্জ ফিক্স থাকবে যদি ব্যাটারিটাকে আমি বার করে নিই? তো প্রথমে তো একটা ধরো এখানে চার্জ ক্যারিয়ার +6 বা +Q ভোল্টে, এখানে -Q ভোল্টে তোমার আহিত হয়ে আছে, কিন্তু তাহলে পরেও যখন আমি বের করে নিচ্ছি তখনও চার্জ কেন ফিক্স থাকবে? কারণ যখনই আমি ব্যাটারিটাকে বের করে নেব, তখন এখানকার যে নেগেটিভ চার্জ ক্যারিয়ারগুলো, তখন এই যে পজিটিভ চার্জ ক্যারিয়ার দ্বারা ও অ্যাট্রাক্ট হবে, কিন্তু যখনই যেতে যাবে গিয়ে দেখবে যে এখানে যে পাথটা ছিল যাওয়ার জন্য, সেই পাথটাই নেই। তাহলে ওই পাথটা না থাকার জন্য ওর কাছে যাওয়ার কোনো রাস্তাই থাকবে না, অতএব ওকে ওই জায়গায় থাকতে হবে। তার জন্য ব্যাটারি বের করে নিলে পারেও যদি একবার চার্জ ক্যারিয়ার, মানে ভোল্টেজ সোর্স লাগিয়ে আমি ক্যাপাসিটারকে ফুললি চার্জ করে দিই, তাহলে পরে যে পরিমাণ চার্জ দ্বারা আমি মানে চার্জ করব, সেই পরিমাণ চার্জ ব্যাটারি খুলে নেওয়ার পরেও থেকে যাবে। ঠিক আছে? এবার দেখো এখানে যে ছবিটা আঁকানো আছে, সেই ছবিতে তুমি দেখতে পাচ্ছ যে দুটো পাতেরই তোমার ক্ষেত্রফল সেম, মানে একই রকম দেখতে দুটো পাত। তো ব্যাপার হচ্ছে যদি ধরো আমি এরকমভাবে দুটো অন্যরকম মানে ক্ষেত্রফলের তোমার আঁকি, যে একটার ক্ষেত্রফল সাপোজ ধরো বড়, একটার ক্ষেত্রফল বড় এবং তাকে একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করা আছে, আর একটা ধরো এর সঙ্গে পজিটিভ প্রান্তের সঙ্গে অন্য ক্ষেত্রফল এবং অন্যরকম দেখতে, অন্যরকম শেপের একটা অন্যরকম কন্ডাক্টিং পাত বা মেটাল কানেক্ট করা আছে, তাহলে কি যখন আমি প্রথমে দেখছিলাম যে দুটো যখন ক্ষেত্রফল বা একই রকম দেখতে পাচ্ছিল বা একই রকম শেপের পাচ্ছিল, তখন তো বুঝলাম যে দুটোতে সেম অ্যামাউন্ট অফ চার্জ স্টোর হচ্ছে এবং সেম অ্যামাউন্ট অফ, মানে ব্যাটারি বের করে নেবার পরেও সেম অ্যামাউন্ট অফ চার্জ ওখানে রিমেন করছে। তাহলে পরে এখন এই কেসে, পার্টিকুলার এই কেসের জন্য, যখন দুটোর শেপ আলাদা এবং দুটোর ক্ষেত্রফল আলাদা, তাকে আমি একটা সোর্সের সঙ্গে কানেক্ট করলাম, তাহলে সেক্ষেত্রে কী ঘটনা ঘটবে? তো যদি আমি দুটো ডিফারেন্ট পিস অফ মেটালের ডিফারেন্ট শেপ আর ডিফারেন্ট সাইজও রাখি, তখনও দুটোতে সেম অ্যামাউন্ট অফ চার্জই স্টোর হবে। মানে এখানে যদি সাপোজ 3 ESU চার্জ তৈরি হয়, তাহলে এখানেও 3 ESU চার্জ তোমার স্টোর হবে। এবার এটা কেন হবে? আচ্ছা তোমরা বুঝতে পারছো কি বলছি? হয়তো
আচ্ছা, তো যেটা বলছিলাম যে যদি এখানে দুটো ডিফারেন্ট শেপের তোমার মেটেরিয়াল থাকে বা দুটো ডিফারেন্ট সাইজেরও থাকে, তাহলে পরেও আমি যদি একটা যে কোনো সোর্সের সঙ্গে কানেক্ট করি, যে সোর্সের ভোল্টেজ সোর্স হচ্ছে ভি, তাহলে পরেও দুটো জায়গায় সেম অ্যামাউন্ট অফ তোমার চার্জ স্টোর হবে। এইবার ব্যাপার হচ্ছে যে ধরো যখন একটা ব্যাটারি দিয়ে আমি একটা কানেক্ট করছি, একটা চার্জ ক্যারিয়ারকে কানেক্ট করছি, যে একটা দুটো পাত আছে, দুটো পাতকে আমি একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করলাম, তাহলে পরে যে ভোল্ট এখানে তো চার্জ ক্যারিয়ার তো ক্রিয়েট হবেই, আর এখানে মাইনাস, আর এই যে দুটো পাতের মধ্যে অবভিয়াসলি একটা পজিটিভ অ্যামাউন্ট অফ চার্জ আর একটা নেগেটিভ অ্যামাউন্ট অফ চার্জ যদি থাকে, তাহলে কি হয়, দুটো চার্জের যদি কাছাকাছি থাকে তাদের মধ্যে একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হয়। তাহলে এই যে দুটো পাতের মধ্যে একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হবে, এবং এই ভোল্টেজ ডিফারেন্সের যে মানটা, সেই মানটা হবে যে সোর্সের যে ভোল্টেজের মানটা সেই মানের সঙ্গে সমান। এবার সব ক্যাপাসিটার তো আর সেম অ্যামাউন্ট অফ চার্জ স্টোর করে না, ডিফারেন্ট টাইপ অফ ক্যাপাসিটার ডিফারেন্ট টাইপ অফ তোমার চার্জ স্টোর করবে, তাই না? তাহলে পরে কোন ক্যাপাসিটার কোন রকম চার্জ স্টোর করবে সেটা আমি কীভাবে বুঝবো? সেটা ধরো একটা এরকম বড় অ্যামাউন্ট অফ অ্যাপারেন্টলি বড় ক্ষেত্রফলের তোমার দুটো পাত কানেক্ট আছে একটা ব্যাটারি দিয়ে, ঠিক আছে, যে ব্যাটারির ধরো ভোল্টেজ হচ্ছে ভি, ঠিক আছে, আর সেম সোর্সের সঙ্গে বা সেম ব্যাটারির সঙ্গে অন্য একটা পাত কানেক্ট আছে যার অ্যাপারেন্টলি সাইজও ছোট, ঠিক আছে। তাহলে পরে কোনটার ক্ষেত্রে কীরকম চার্জ স্টোর হবে এবং দুটোর ক্ষেত্রে কি সেম চার্জ স্টোর হবে? যদি দুটোর ক্ষেত্রে সেম চার্জ স্টোর হয় তাহলে কেন হবে, আর যদি সেম চার্জ স্টোর না হয় তাহলে কেন স্টোর হবে না? তো যেহেতু এইখানে এই পাতটার ক্ষেত্রফল অনেক বেশি, ঠিক আছে, তাই এখানে অনেক বেশি পরিমাণ চার্জ স্টোর হবে। তুমি দেখবা যে এইখানে অনেক বেশি পরিমাণ চার্জ স্টোর হচ্ছে, সরি এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। আর এইখানে যেহেতু খুবই ছোট, তার জন্য এখানে দেখবা যে খুবই কম অ্যামাউন্ট অফ লিটল বিট অ্যামাউন্ট অফ চার্জ এখানে স্টোর হচ্ছে। তো এবার প্রশ্ন হচ্ছে যে এই যে ধারকগুলোতে বা ক্যাপাসিটার মানে হচ্ছে তোমার ধারক, ঠিক আছে, তো এই ধারকগুলোতে যে চার্জ স্টোর হচ্ছে বা কম অ্যামাউন্ট অফ চার্জ স্টোর হচ্ছে, কোনো সময় বেশি অ্যামাউন্ট অফ চার্জ স্টোর হচ্ছে, চার্জ কীভাবে স্টোর হলো সেটা তো বুঝতে পারলে, আশা করি বুঝতে পেরেছো যে চার্জ স্টোর হচ্ছে যে যখন একটা ব্যাটারিকে কানেক্ট করছি তখন নেগেটিভ চার্জগুলো একটা যে ডান দিকের পাতগুলো আছে সেই ডান দিকের পাত থেকে নেগেটিভ চার্জগুলো অ্যাট্রাক্ট হচ্ছে এবং বাঁ দিকের পাতে ওখানে রিপালস হয়ে যাচ্ছে। এবার ডান দিকের পাত থেকে যেহেতু নেগেটিভ চার্জগুলো অ্যাট্রাক্ট হচ্ছে, এইখানে এই যে ডান দিকের পাত থেকে যেহেতু এখানে অ্যাট্রাক্ট হচ্ছে, সেহেতু এইখানে এই ডান দিকের পাতে পজিটিভ অ্যামাউন্ট অফ চার্জ বাড়ছে, এবং পজিটিভ অ্যামাউন্ট অফ চার্জ বাড়ছে মানে নেগেটিভ অ্যামাউন্ট অফ চার্জের পরিমাণ কমছে। নেগেটিভ অ্যামাউন্ট অফ চার্জের পরিমাণ যদি কমে তাহলে ধনাত্মক আধানের পরিমাণ বাড়বে, তাই না? যদি ঋণাত্মক আধানের পরিমাণ একটা জায়গা থেকে কমে যায় তাহলে ধনাত্মক আধানের পরিমাণ তো অ্যাপারেন্টলি বাড়বে না, বাড়বে মানে ওটা মোট ধনাত্মক হিসেবে দেখা দেবে যে ধনাত্মক আর ঋণাত্মকের পরিমাণ সমান ছিল, এখন ঋণাত্মকের পরিমাণ কমে গেছে, তাহলে পরে অ্যাপারেন্টলি ওভারঅল দেখতে গেলে দেখতে পাই যে ওই পাতটাকে ধনাত্মক আধানে আহিত মনে হবে, ঠিক আছে। তো তার জন্য একটা পাতে ধনাত্মক আধানে আহিত হবে, একটা পাতে ঋণাত্মক আধানে আহিত হবে। তো যেটা বলছিলাম যে এই যে কোন ক্যাপাসিটার কোন পরিমাণ চার্জ স্টোর করবে সেটা কিসের ওপর নির্ভর করবে, মানে কোন ক্যাপাসিটার কখন কী পরিমাণ চার্জ স্টোর করবে, কেন স্টোর করবে, তো সেটা নির্ভর করে ক্যাপাসিটেন্সের ওপরে বা ধারকত্বের ওপরে। তাহলে এই ধারকত্ব কি? ধারকত্ব বা ক্যাপাসিটেন্স হচ্ছে সেই জিনিস বা সেই মাত্রা যেটা তোমাকে বলবে যে কোনো ক্যাপাসিটার বা কোনো ধারক কত ভালো চার্জ স্টোর করবে। তাহলে কত ভালো চার্জ স্টোর করার জন্য আমাকে কী জানতে হবে যে ওই ক্যাপাসিটার বা ওই ধারকের ধারকত্বের মান কত। যার ধারকত্বের মান যত বেশি হবে সে তত ভালো চার্জ স্টোর করবে। মানে যদি বেশি অ্যামাউন্ট অফ ক্যাপাসিটেন্স হয়, অর্থাৎ বেশি অ্যামাউন্ট অফ ধারকত্ব হয়, তাহলে পরে ও চার্জ স্টোরের পরিমাণ বেশি হবে। আর যদি কম অ্যামাউন্ট অফ তোমার ধারকত্ব হয় তাহলে পরে ওর চার্জ স্টোরের পরিমাণ কী হবে, অনেক কম হবে। ঠিক আছে, তাহলে এবার যদি আমি ক্যাপাসিটেন্সের যদি ডেফিনেশন বলি, যে ক্যাপাসিটেন্স যে ক্যাপাসিটেন্স বা ধারকত্ব
সেটা কি? সেটা হচ্ছে, যদি আমি ডেফিনেশন বলি তাহলে হচ্ছে চার্জ স্টোর অন ক্যাপাসিটর ডিভাইডেড বাই ভোল্টেজ অ্যাক্রস দ্যাট ক্যাপাসিটার। মানে কি পরিমাণ চার্জ স্টোর হচ্ছে ডিভাইডেড বাই ওই দুটো পাতের মধ্যে ভোল্টেজ মানে পার্থক্য কত। তো সেটাই হচ্ছে তোমার ক্যাপাসিটেন্সের ডেফিনেশন। তাহলে ক্যাপাসিটেন্স সি ইকুয়াল টু হচ্ছে যে কিউ ডিভাইডেড বাই ভি। এবারে এই যে কিউটা কি রেফার করে? কিউটা হচ্ছে ক্যাপাসিটারের যে কোনো একটা পাতের চার্জের পরিমাণ। যে কোনো একটা পাতের চার্জের পরিমাণ কেন বলছি? কারণ যখনই ক্যাপাসিটার আমি দেখি তখন দেখতে পাই যে একটা পাতে, অর্থাৎ রাইট সাইডের পাতে বা যে কোনো একটা পাতে যেদিকে পজিটিভ লাগানো থাকবে সেই দিকে একটা পাত সেম অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ দ্বারা আহিত হয়, একটা পাত সেম অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ দ্বারা আহিত হয়। তাহলে ক্যাপাসিটারের যে নেট চার্জ, এক মিনিট, হ্যাঁ, তো ক্যাপাসিটারের যে নেট চার্জ, সেই নেট চার্জের মানটা অলওয়েজ 0 হয়। তার জন্য আমি কি করি না, তো যখনই ক্যাপাসিটেন্সের আমি চার্জের কথা বলবো তখনই যে কোনো একটা মানে পাতের চার্জের নেট চার্জের কথা আমি ধরবো, যে ম্যাগনিটিউডটা কত তার। আর এই ভোল্টেজ যেটা সি বাই ভি, এই ভিটা কি তোমার রেফার করছে? ভি রেফার্স করছে যে যখন কোনো ধারক বা ক্যাপাসিটরকে চার্জ স্টোর করে তখন এটা একটা ভোল্টেজ ক্রিয়েট করে, বা বলতে পারো যে ডিফারেন্স ইন ইলেকট্রিক পোটেনশিয়াল ক্রিয়েট করে। ঠিক আছে, তাহলে এইটা অ্যাকচুয়ালি ভিটা কি না, তো যখনই আমি একটা ক্যাপাসিটরকে চার্জ করছি তখন ও একটা ভোল্টেজ ক্রিয়েট করছে, বা ডিফারেন্স ইন ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক পোটেনশিয়াল, সরি ডিফারেন্স ইন ইলেকট্রিক পোটেনশিয়াল, বা যদি এটাকে তোমরা বাংলায় বলো, যেটা বাংলায় সেটাকে বলা হয় তড়িৎ বিভব। তাহলে যখনই আমি একটা ক্যাপাসিটার বা ধারককে চার্জ করছি তখন সেটা কি করে না, তো একটা তড়িৎ বিভবের পার্থক্য ক্রিয়েট করে, যে পার্থক্যের দুটো পাতের মধ্যে, যে পার্থক্যের মানটাই হচ্ছে তোমার ভি। ঠিক আছে, এবার তড়িৎ বিভবের পার্থক্য যদি বলি তাহলে পরে এটা বলতে হয় যে তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল কখন বেশি হয়। তড়িৎ বিভব কখন বেশি? ধরো কোনো একটা জায়গায় ধরো পজিটিভলি চার্জ কিছু আধান রাখা আছে, ঠিক আছে, কোনো একটা জায়গায় পজিটিভলি চার্জ রাখা আছে, তাহলে এর আশেপাশে কি হবে? হাই ইলেকট্রিক ফিল্ড থাকবে বা তড়িৎ বিভব থাকবে, হাই তড়িৎ বিভব। তাহলে এর আশেপাশে যে ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালুটা হবে সেটা হাই হবে। আবার সাপোজ কোনো একটা জায়গায় ধরো নেগেটিভ চার্জ রাখা আছে, ঠিক আছে, কিছু, তাহলে এর আশেপাশে কি হবে? লো ইলেকট্রিক পোটেনশিয়াল হবে বা লো তড়িৎ বিভব হবে, কম তড়িৎ বিভব হবে। এইবার যদি এই দুটো চার্জ ক্যারিয়ার পরস্পরকে টাচ না করে থাকে তাহলে অবভিয়াসলি নেগেটিভ চার্জ ক্যারিয়ারের কিছু পরিমাণ আর পজিটিভ চার্জ ক্যারিয়ারের কিছু পরিমাণ, মানে এই দুটোর মধ্যে একটা বিভব পার্থক্য ঘটবে, অর্থাৎ এদের মধ্যে একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হবে। ঠিক আছে, এইবার আর তাহলে বুঝতে পারলে যে কেন আমার ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি যখনই আমি একটা নেগেটিভ চার্জ ক্যারিয়ার আর একটা পজিটিভ চার্জ ক্যারিয়ারের আশেপাশে রাখবো তখন একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হবে, আর ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হলে পরেই আমি এখান থেকে ক্যাপাসিটেন্সের ভ্যালু কি জানি, সি ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে কিউটা কি? ক্যাপাসিটেন্স, যে কোনো একটা ক্যাপাসিটরের যে কোনো একটা তোমার বাহুর নেট চার্জ আর ডিভাইডেড বাই যে পরিমাণ দুটো পাতের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট সেটা। এবার যদি ধরো কোনো একটা ক্যাপাসিটারকে ফুললি চার্জ করে কোনো মানে ভোল্টেজ সোর্স, তো সাপোজ একটা ক্যাপাসিটার আছে, সেই ক্যাপাসিটারটাকে ফুললি চার্জ করা হলো, দিয়ে ফুললি চার্জড করে এদের মধ্যে বিভব পার্থক্য হলো ভি, বা ভোল্টেজ ডিফারেন্স হলো ভি। তাহলে এদের মধ্যে যদি ভোল্টেজ ডিফারেন্স ভি হয়, দুটো যখন চার্জ ক্যারিয়ার মানে একটা ভোল্টেজ সোর্স যখন একটা ক্যাপাসিটারকে চার্জ করছে এবং তাদের মধ্যে বিভব পার্থক্য ভি হচ্ছে, এবং ব্যাটারি দিয়ে চার্জ করছে, এবং সেই ভি এর মানটা কত? সেই ভি এর মানটা হচ্ছে যে ব্যাটারিটা থাকবে সেই ব্যাটারির ভোল্টেজ আর এই যে ভোল্টেজ, এই দুটো ভোল্টেজ সেম হবে। এবং ব্যাটারির কাজই তাই, ব্যাটারির কাজ হচ্ছে যে পরিমাণ আমি চার্জ ক্যারি মানে
যখন কোনো জিনিসের সঙ্গে আমাকে লাগানো থাকবে তখন আমাকে কী করবে যে ভোল্টেজটা ওই জিনিসের সাথে সমান করতে চাই অলওয়েজ। তার জন্য যখনই কোনো একটা ক্যাপাসিটারকে আমি ফুললি চার্জ করব তখনই ওই ক্যাপাসিটারের যে দুটো পাতের মধ্যে বিভব পার্থক্য হবে এবং আমার যে ব্যাটারি বা যে সোর্স দ্বারা আমি চার্জ করছি তার যে ভোল্টেজের মান হবে সেই দুটো ভোল্টেজের মান সেম হবে, ঠিক আছে। তাহলে ক্যাপাসিটেন্স বা ধারকত্ব ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। এবার কিউ মানে চার্জ যে কোনো একটা পাতা, আর ভি মানে হচ্ছে দুটো পাতের মধ্যে বিভব পার্থক্য। কিউ এর ইউনিট কি? কুলম, কুলম, আর ভি এর ইউনিট কি? ভোল্ট। তাহলে কুলম বাই ভোল্টকে লেখা হয় কি ইউনিট? ফ্যারাড। এটা ফ্যারাডের নাম থেকে ফ্যারাড এসছে। তো যেটা বলছিলাম, যাই হোক, যে কেন করছি বা কেন এইগুলো বের করছি। তো ধরো একটা ক্যাপাসিটারের দুটো পাত, যেটা ধরো নেগেটিভ বি, এটা পজিটিভ, এবং তোমাকে ধরো বলে দিয়েছে যে এই ক্যাপাসিটারের ভ্যালু হচ্ছে 3 ফ্যারাড, ধরো সি এর মান হচ্ছে 3 ফ্যারাড, আর এই 3 ফ্যারাড ক্যাপাসিটারটাকে একটা সোর্সের সঙ্গে লাগানো আছে। দিয়ে তোমাকে বের করতে বলেছে যে এর একটা পাতে কি পরিমাণ চার্জ তোমার স্টোর হবে সেটা তুমি বার করো। তোমাকে বলে দিয়েছে যে একটা 3 ফ্যারাড ক্যাপাসিটার তোমাকে দেওয়া হলো এবং সেই ক্যাপাসিটারটাকে সাপোজ 9 ভোল্ট সোর্সের সঙ্গে তোমার লাগানো হলো। তাহলে প্রত্যেক তোমার পাতে কি পরিমাণ চার্জ স্টোর হবে প্রত্যেক পাতেই বলবে, কারণ দুটো পাত মিলে হলে প্লাস সামথিং আর মাইনাস সামথিংয়ে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কেন করছি, কীভাবে করছি? দেখো, আমরা জানি যে ক্যাপাসিটেন্স সি সমান সমান কিউ বাই ভি। তাহলে পরে চার্জ স্টোর কত হবে? চার্জ স্টোর কিউ ইজ ইকুয়াল টু সি ইন্টু ভি। সি দেওয়া আছে কত? 3 ফ্যারাড, আর ভি দেওয়া আছে 9 ভোল্ট। তাহলে 3 9 27, তাহলে 27 কুলম চার্জ স্টোর হবে। তাহলে আমি জাস্ট কত ভোল্ট চার্জের সঙ্গে লাগানো আছে জানলেই আর ক্যাপাসিটেন্সের ভ্যালুটা জানলে পারে আমি বলে দিতে পারবো যে ক্যাপাসিটরের বা ধারকের প্রত্যেকটা বাহুতে কী পরিমাণ চার্জ স্টোর হচ্ছে সেটা আমি বলে দিতে পারবো। ইভেন ধরো তোমাকে অন্যভাবে বলা হলো যে এরকমভাবে সেম অন্যরকম একটা ধারক একে বা ক্যাপাসিটর একে, যে সাপোজ বলে দেওয়া হলো যে এর প্রত্যেক বাহুতে 6 কুলম করে তোমার চার্জ স্টোর হয়েছে, আর এই ক্যাপাসিটেন্সের ভ্যালু বলে দিল যে 2 ফ্যারাড। দিয়ে তোমাকে বলল যে এদের যে দুটো পাতদ্বয় আছে সেই দুটো পাতদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য কত হবে, এই দুটো পাতদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য কত হবে। তাহলে এটাও আমি বার করে ফেলতে পারবো যে আমরা কি জানি যে কিউ বাই ভি ইজ ইকুয়াল টু সি। তাহলে ভি এর মান কত? কিউ বাই সি। তাহলে কিউ বাই সি, কিউ কত দেওয়া আছে? 6 কুলম, আর সি কত দেওয়া আছে? 2 ফ্যারাড। তার মানে এর দুই পাতদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য হবে 3 ভোল্ট, অবভিয়াসলি 3 ভোল্ট, হবে। এবার কেউ ভাবলো যে আমরা তো দেখতে পাচ্ছি যে ক্যাপাসিটেন্সের যে ভ্যালুটা সি সমান সমান হচ্ছে কিউ বাই ভি, তাই না? এবার তাহলে যদি কেউ এমন ভাবলো যে যদি আমি যে কোনো একটা পাতে বেশি পরিমাণ চার্জ, এই যে কোনো একটা পাতে ক্যাপাসিটেন্স বা ক্যাপাসিটরের যে কোনো একটা পাতে যদি আমি বেশি পরিমাণ চার্জ স্টোর করাতে পারি, তাহলে অবভিয়াসলি ওর ক্যাপাসিটেন্স বা ধারকত্বের ভ্যালুটাও বাড়বে। মানে ধারকের যে কোনো একটা পাতে যদি আমি বেশি পরিমাণ চার্জ স্টোর করাই, যা স্টোর হচ্ছে তার থেকে বেশি পরিমাণ স্টোর করাবো, বেশি সময় দেবো, বেশি ভোল্টেজ দেবো, তাহলে পরে নিশ্চয়ই বেশি পরিমাণ আমার ক্যাপাসিটেন্স হবে, ক্যাপাসিটেন্সের ভ্যালুটাও বাড়বে। তার কারণ বেশি পরিমাণ চার্জ মানে কিউ ইনক্রিজ করছে, তাহলে সি ইনক্রিজ করবে, তাই না? এটা একটা কমন জেনারেল থট এবং এতে ভুল কিছু নাই প্রথম থেকে দেখে মনে হবে। কিন্তু না, যখনই এই কিউবের ভ্যালুটা আমি ইনক্রিজ করাবো, অর্থাৎ কোনো একটা পাতে আমি বেশি পরিমাণ চার্জ ওখানে মানে অ্যাকুমুলেট করাবো বা বাড়াবো, তখনই ওই দুটো পাতদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য তার সাথে সাথে বাড়বে। তার জন্য কিউ বাড়লে পারে সি এর ভ্যালু বাড়বে না, অর্থাৎ কিউ বাড়লে ভি বাড়বে এবং রেশিও যেটা আছে কিউ বাই ভি এর, সেই রেশিওটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। মানে একটা পার্টিকুলার ক্যাপাসিটরের জন্য ক্যাপাসিটেন্সের ভ্যালু অলওয়েজ ফিক্সড, আমি কোনোভাবেই সেই ভ্যালুটা পরিবর্তন করতে পারবো না। কিন্তু তাহলে পারে কি ক্যাপাসিটেন্সের ভ্যালু পরিবর্তন করার কোনো রাস্তা নেই? মানে যে ক্যাপাসিটর তৈরি হলো সেটাই তাই? তো তো রাস্তা আছে, একমাত্র রাস্তা হচ্ছে যে ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স বাড়ানো বা ধারকের
ধারকত্ব বাড়ানোর রাস্তা হচ্ছে যে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিককে তোমাকে চেঞ্জ করতে হবে। যেমন ধরো এই যে পাদদ্বয় আছে, এই পাদদ্বয়ের ক্ষেত্রফল তুমি ধরো বাড়িয়ে দিলে বা কমিয়ে দিলে, তাহলে পরে ধারকত্বের ভ্যালু বাড়বে বা কমবে। সিমিলারভাবে ধরো এই পাদদ্বয়ের মধ্যে যে ডিস্ট্যান্স আছে, যে ডিস্ট্যান্সে আছে, এই ডিস্ট্যান্সের ভ্যালুটা বাড়িয়ে দিলে বা কমিয়ে দিলে, তাহলে সেমভাবে ডিস্ট্যান্সের ভ্যালুটা বাড়িয়ে দিলে কমিয়ে দিলে ধারকত্বের ভ্যালুটাও বাড়বে বা কমবে। ঠিক আছে, এইবার এই যে ধারকত্ব বাড়ানোর যে উপায়টা, মানে এই যে ডিস্ট্যান্স বাড়ানো বা তোমার কি বলছে পাদদ্বয়ের ক্ষেত্রফল বাড়ানো, এইভাবে কি শুধু বাড়ানো যায়? দেখো প্রসেস আছে। তো প্রথমে যখন বলেছিলাম যে ক্যাপাসিটর যখন তৈরি করা হয় তখন দুটো ক্যাপাসিটরের মাঝে একটা দেওয়া হয়, একটা নন কন্ডাক্টিং মেটেরিয়াল দেওয়া হয়। এবার নন কন্ডাক্টিং মেটেরিয়াল যে দেওয়া হয়, তো কেন দেওয়া হয়? তো এর প্রধানত দুটো কারণ আছে। ঠিক আছে, এক নম্বর কারণ হচ্ছে যদি নন কন্ডাক্টিং মেটেরিয়াল আমি দিই দুটো পাদদ্বয়ের মধ্যে, তাহলে পরে দুটো পাদদ্বয়কে ও পৃথক করে রাখবে, অর্থাৎ একে অপরের সঙ্গে টাচ করতে দেবে না। কারণ যদি আমি দুটো পাদদ্বয়কে একে অপরের সঙ্গে টাচ করিয়ে দিই তাহলে ওর মধ্যে চার্জ কখনোই স্টোর হবে না, কারণ তুমি সার্কিটটাই কমপ্লিট করে দিলে। জাস্ট এরকম ধরো আগে যে ছবিটা দেখিয়েছিলাম এখানে ধরো এরকমভাবে তুমি টাচ করিয়ে দিলে, একটা ব্যাটারি দিয়ে করলে দুটো পাদদ্বয়কে স্টোর করে মানে টাচ করিয়ে দিলে, কোনো রকম মাঝখানে কন্ডাক্টিং বা নন কন্ডাক্টিং কিছু মেটেরিয়াল নেই, কন্ডাক্টিং তো ছেড়ে দাও, নন কন্ডাক্টিং মেটেরিয়াল নেই, তাহলে পরে কী ঘটবে? তাহলে পরে এইখান থেকে পজিটিভ যে ব্যাটারির পজিটিভ প্রান্ত আছে, এখানে নেগেটিভ প্রান্ত আছে, তাহলে পজিটিভ প্রান্ত এখান থেকে চার্জটাকে টানবে, ফ্রি ইলেকট্রনগুলো এখান থেকে বেরিয়ে এসে এইভাবে যাবে, তো এখান থেকে এদিকে যাবে, এইভাবে ও পুরো সার্কিটে মুক্তভাবে ঘুরে বেড়াবে। তাহলে পরে যদি পুরো সার্কিটে মুক্তভাবে ঘুরে বেড়ায় তাহলে অবভিয়াসলি চার্জটা স্টোরই হবে না, কারণ পুরো সার্কিটটাই তো আমার ক্লোজড হয়ে আছে, তাহলে অবভিয়াসলি আমার কোনো একটা পাতেও কোনো রকম চার্জ স্টোর হবে না। তার জন্য নন কন্ডাক্টিং মেটেরিয়াল যেটা দেওয়া হয় সেটার একটা ইম্পর্টেন্স আছে, কারণ আমাকে যদি কোনো একটা ধারকে চার্জের পরিমাণ স্টোর করতে হয় তাহলে পরে আমাকে অবশ্যই ওই দুটো ধারকের পাদদ্বয়কে একে অপরের সঙ্গে পৃথক করে রাখতে হবে, যাতে পরস্পরকে টাচ না করে। আচ্ছা, শুধু কি তাই? না, শুধু তাই নয়, এই যে নন কন্ডাক্টিং মেটেরিয়ালগুলো দেওয়া হয়, এই নন কন্ডাক্টিং মেটেরিয়ালের অন্য একটা কারণ হচ্ছে যে এ অলওয়েজ ধারকের ধারকত্ব বৃদ্ধি করে। যখনই কোনো একটা ধারকের মাঝখানে আমি নন কন্ডাক্টিং মেটেরিয়াল ইনপুট করি অর্থাৎ দিই, তখনই আমি ধারকের ধারকত্ব বৃদ্ধি করি। হ্যাঁ, কন্ডিশন এখানে আছে যে ধরো পাদদ্বয়ের এরিয়া আমি বৃদ্ধি করছি না বা পাদদ্বয়ের মধ্যে ডিস্ট্যান্স আমি চেঞ্জ করছি না, এবং যে ধারক ছিল সে ধারকের মধ্যে দুটো রাশি চেঞ্জ না করে আমি শুধু ওখানে মাঝখানে মানে একটা নন কন্ডাক্টিং মেটেরিয়াল দিচ্ছি, তাহলে ধারকের ধারকত্ব বাড়বে। কারণ নন কন্ডাক্টিং মেটেরিয়ালের ক্ষেত্রে অলওয়েজ, আচ্ছা ওটা পরে বলছি আমি, তো যে নন কন্ডাক্টিং মেটেরিয়াল আমি দিচ্ছি, এই নন কন্ডাক্টিং মেটেরিয়ালের নাম কি? তো এই নন কন্ডাক্টিং মেটেরিয়ালকে বলা হয়, এই যে মাঝখানে আমি বারবার বলছি যে নন কন্ডাক্টিং মেটেরিয়াল, এর একটা পার্টিকুলার নাম আছে এবং নামটা তোমাদের সঙ্গে সবাই ফ্যামিলিয়ার, ডাইইলেকট্রিক। তো ডাইইলেকট্রিক আমি বললাম যে নন কন্ডাক্টিং মেটেরিয়াল অলওয়েজ কী করছে না, তো ধারকের ধারকত্ব বৃদ্ধি করছে। মানে যে কোনো একটা ধারকের মাঝখানেই আমি যদি একটা নন কন্ডাক্টিং মেটেরিয়াল অর্থাৎ ডাইইলেকট্রিক দিই তাহলে পরে ধারকের ধারকত্ব বৃদ্ধি পাবে। তো ধারকের ধারকত্ব বৃদ্ধি তো পাবে, কিন্তু ধারকের ধারকত্ব বৃদ্ধি কীভাবে পাবে, তাই না? এটা একটা কোশ্চেন আসে মাথায় যে ধারকের ধারকত্ব কীভাবে বৃদ্ধি পাবে। ধরো একটা কেস অফ সিনারিও ধরছি যে দুটো পাদদ্বয় পরস্পরের থেকে পৃথক করা আছে এবং একটা ভোল্টেজ সোর্সের সঙ্গে কানেক্ট করা আছে। ঠিক আছে, ধরো এটা ভি ভোল্টেজ সোর্সের সঙ্গে কানেক্ট করা আছে। এবার যখনই ভি ভোল্টেজ সোর্সের সঙ্গে কানেক্ট করা থাকবে তখনই কী হবে? অবভিয়াসলি এখানে এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে এখানে এই সাইডে পজিটিভ আধান আহিত হবে, এই সাইডে নেগেটিভ আধানে আহিত হবে, তাই তো? এইবার যেই আমি এখানে
যেই আমি এখানে ব্যাটারি পুট করলাম সঙ্গে সঙ্গে দুটো পাতদ্বয়ে একটা পজিটিভ আধান একটা নেগেটিভ আধানে আহিত হলো। এবার ধরো এই ব্যাটারিটাকে আমি রিমুভ করে দিলাম, ঠিক আছে, এটা করার পরে এই ব্যাটারিটাকে আমি রিমুভ করে দিলাম। তাহলে পরেও এই দুটোর মধ্যে কি হবে, সেম পরিমাণ চার্জ ক্যারিয়ার স্টোর থাকবে এবং এই দুটোর মাঝখানে যে বিভব পার্থক্য থাকবে সেই বিভব পার্থক্যটার মান হচ্ছে ভি, যেটা হচ্ছে ব্যাটারির যে বিভব যে ভোল্টেজ দ্বারা আমি চার্জ করেছি সেই ভোল্টেজটা ওই দুটো পাতদ্বয়ের মধ্যে স্টাক করে যাবে, মানে দুটো পাতদ্বয়ের বিভব পার্থক্য স্টাক করে যাবে। তো চার্জগুলো স্টাক করে গেল, বিভব পার্থক্য তৈরি হয়ে গেল। তাই ব্যাটারি রিমুভ করার পরেও আমার ভোল্টেজ সেম থাকছে। আর কী পরিমাণ সেম থাকছে, যে পরিমাণ ব্যাটারি দ্বারা চার্জ করেছি আমি সেই পরিমাণ তোমার ভোল্টেজ স্টোর মানে ওর মধ্যে বিভব পার্থক্য তৈরি থাকছে। এইবার ধরো এরকম আছে যে ব্যাটারি লাগালাম, চার্জ ক্যারিয়ার সেপারেট হলো এবং একটা বিভব পার্থক্য তৈরি হলো, যে বিভব পার্থক্যের মানটা হচ্ছে যে ব্যাটারি দ্বারা আমি চার্জ করেছি সেই বিভব পার্থক্যের সঙ্গে সমান বা সেই বিভবের সঙ্গে সমান। এইবার এরপরে আমি কি করলাম না, তো এই দুই পাতের মধ্যে সাপোজ আমি একটা ডাইইলেকট্রিক দিলাম, এই দুই পাতের মধ্যে আমি একটা ডাইইলেকট্রিক মিডিয়াম ইনপুট করলাম, ঠিক আছে, সাপোজ ডাইইলেকট্রিক মিডিয়াম ইনপুট করলাম। এবার আমি জানি যে কোনো একটা মিডিয়াম যদি ইনপুট করি সেই মিডিয়ামটা কী হয়, অ্যাটমস মলিকুলস ইত্যাদি দ্বারা তৈরি হয়ে থাকে, তাই না? তাহলে যেই আমি ওটাকে ইনপুট করব, মানে এখানে সাপোজ এরকম ধরো মাইনাস আর একটা আছে, সাপোজ ধরো এখানে যেই আমি ইনপুট করবো তাহলে ওগুলো অ্যাটমস মলিকুলগুলো ওর মধ্যে এরকম থাকবে, মাঝখানে একটা ধরে নিতে পারো। এবার অ্যাটমস আর মলিকুলসগুলোর মধ্যে থাকছে, এবার অ্যাটমস আর মলিকুলের মধ্যে তো তোমার থাকে না, ইলেকট্রন থাকে, মানে নেগেটিভলি চার্জ ক্যারিয়ার থাকবে, পজিটিভলি চার্জ ক্যারিয়ার থাকবে। তো যেই আমি এখানে ইনপুট করব সঙ্গে সঙ্গে যেহেতু এই ধারকের এই সাইডে পজিটিভ আধানে আহিত আছে, তো এই পজিটিভ আধানগুলো কী করবে, এই মলিকুলসগুলোর মধ্যে যে নেগেটিভ চার্জ ক্যারিয়ার নেগেটিভ আধানগুলো আছে সেগুলোকেও আকৃষ্ট করবে প্রত্যেকটা মলিকুলের। ঠিক আছে, তাহলে এর নেগেটিভ আধানগুলোকে আকৃষ্ট করবে, আর উল্টো দিকে সেমভাবে এই যে নেগেটিভ আধানগুলো আছে এর পজিটিভ আধানকে আকৃষ্ট করবে। এবার যখন নেগেটিভ আধানকে আকৃষ্ট করবে তখন কি হবে, যে এই দিকে হালকা করে শিফট করে যাবে নেগেটিভ চার্জ ক্যারিয়ারগুলো, আর এই পজিটিভ আধানকে যেই আকৃষ্ট করবে এই দিকে হালকা করে শিফট করে যাবে। এবার যেহেতু দুটো যে পজিটিভ আর নেগেটিভ চার্জ যে দুই পাতে আছে দুটোর ভ্যালু তো সেম, তার জন্য সেম পরিমাণ টান দিয়ে আকৃষ্ট করবে, তো কোনো মলিকুলই তোমার পুরোপুরি শিফট হবে না। কি হবে না, তো এই যে মলিকুলের শেপটা আছে শেপটা একটু বদলে যাবে, মানে শেপটা কীরকম হয়ে যাবে দেখো, ধরো এখানে প্লাস, এবার চার্জ ক্যারিয়ার দিয়েছি আমি, তাহলে পরে এই চার্জ ক্যারিয়ারের শেপগুলো এরকম ডিম্বাকৃতি হয়ে যাবে, মানে থিওরিটিক্যালি তুমি ভাবতেই পারো এরকম। ঠিক আছে, এবার যখন এখানে অবভিয়াসলি নেগেটিভ চার্জ ক্যারিয়ারগুলো এদিকে চলে এসছে, হালকা করে শিফট করে, ঠিক আছে, তাহলে হালকা করে শিফট করে যে নেগেটিভ চার্জ ক্যারিয়ারগুলো আছে মলিকুলের মধ্যে নেগেটিভ অ্যামাউন্ট অফ, সেটা পজিটিভের দিকে হালকা শিফট করবে, আর যে পজিটিভের দিকে আছে সেটা নেগেটিভের দিকে শিফট করবে। এইভাবে যখনই আমি একটা ডাইইলেকট্রিক মিডিয়ামকে ওর মধ্যে ইনপুট করাবো তখনই ডাইইলেকট্রিক মিডিয়ামগুলো কী হয়ে যাবে, পোলারাইজ হয়ে যাবে। এইটাই তোমাদের দেখবা লাস্ট টপিক বোধহয় পড়িয়েছিলাম যে মেরুবর্তিকা যেটা ছিল, যে মেরুবর্তিকা বলতে কী বোঝো, ডাইইলেকট্রিক পোলারাইজেশন। তো যখনই আমরা ডাইইলেকট্রিক মিডিয়ামকে কোনো একটা ধারকের মধ্যে ইনপুট করব তখনই এইভাবে জিনিসগুলো ঘটছে, যে পজিটিভ চার্জ ক্যারিয়ারের দিকেও হালকা করে শিফট করছে, আর এদিকে অবভিয়াসলি এই নেগেটিভগুলো এখানে পজিটিভ হয়ে যাবে। তো যদি কোনো অমেরুবর্তী ডাইইলেকট্রিক পদার্থকে আমি ইনপুট করি তাহলে এটা এইভাবে কি হবে, যে নেগেটিভ চার্জ ক্যারিয়ারগুলো পজিটিভের দিকে আর পজিটিভ চার্জ ক্যারিয়ারগুলো নেগেটিভের দিকে শিফট হয়ে যাবে। কিন্তু কোনো কোনো ডাইইলেকট্রিক তো এমনও হতে পারে না যেগুলো প্রথম থেকেই মেরুবর্তী, অর্থাৎ তারা প্রথম থেকেই পোলারাইজড। তাহলে যদি আমি পোলারাইজড ডাইইলেকট্রিককে সাপোজ যদি আমি এর মধ্যে ইনপুট করি তখন কি ঘটনা ঘটবে, তো সাপোজ এরকম ছিল,
দিয়ে ধরো পোলারাইজ ডাইইলেকট্রিককে ইনপুট করেছি, তাহলে পোলারাইজ ডাইইলেকট্রিক মানে কি, অবভিয়াসলি তারা একে অপরের প্রথমে পজিটিভ নেগেটিভ হয়ে আছে। তো পোলারাইজ ডাইইলেকট্রিক দেখো এগুলো পরস্পর একে অপরের একইভাবে সাম্যাবস্থায় অ্যালাইন হয়ে আছে, ঠিক আছে। তো এরকম একটা পোলারাইজ ডাইইলেকট্রিককে যদি আমি ওই দুটো চার্জ পাতের মধ্যে মানে চার্জ হওয়া পাতের মধ্যে যদি আমি প্রয়োগ করি, তাহলে পরে তখন কি ঘটনা ঘটবে, অলরেডি তো এরা পোলারাইজ, তো তখন কি হবে, যেহেতু মাইনাস চার্জ প্লাস চার্জ ক্যারিয়ারগুলো কী করবে, মাইনাস যে প্রান্তটা আছে সেই মাইনাস প্রান্তটাকে আকৃষ্ট করবে, আর যে প্লাস প্রান্তটা আছে, সরি এখানে মাইনাস হবে, আর যে মাইনাস প্রান্তটা আছে সেটা প্লাস প্রান্তকে আকৃষ্ট করবে, যার ফলে কী হবে, একটা রোটেশন ঘটবে। অর্থাৎ এই যে মলিকুলগুলো আছে এই মলিকুলগুলো রোটেট করবে, এবং রোটেট করে সেমভাবে যেরকমভাবে এখানে অ্যালাইন হয়েছে এই সেমভাবে অ্যালাইন হয়ে যাবে। অর্থাৎ যাই করো না কেন তুমি একটা পোলারাইজ তোমার ডাইইলেকট্রিক দাও, অর্থাৎ মেরুবর্তী কী বলে কী বলছে পোলারাইজ বাংলায়, এক মিনিট, হ্যাঁ ডাইইলেকট্রিক পোলারাইজেশন করো, মানে পরাবৈদ্যুতিক মেরুবর্তিকা, বা তুমি একটা নন পোলারাইজ মেটেরিয়াল দাও ডাইইলেকট্রিক, তুমি যাই দাও না কেন এই ফাইনাল আউটকাম এরকমই দাঁড়াবে, যে যদি আমি একটা চার্জ ক্যারিয়ার দিই তাহলে পরে তা এর দিকে নেগেটিভ আর এর দিকে পজিটিভ। এইভাবে অ্যালাইন হয়ে যাবে। তো আমি কি বলছিলাম, যে ডাইইলেকট্রিক মিডিয়ামটা আমি দিচ্ছি, সে ডাইইলেকট্রিক মিডিয়ামটা ধারকত্ব অলওয়েজ বাড়ায়। আমি এই টপিক শুরু করেছিলাম যে ধারকত্ব বাড়াচ্ছে। তো এই যে জিনিসপত্রগুলো ঘটছে, যে আমি ডাইইলেকট্রিক দিচ্ছি সেটা পোলারাইজ হচ্ছে, পোলারাইজ হয়ে পজিটিভগুলো নেগেটিভের দিকে আসছে, নেগেটিভগুলো পজিটিভের দিকে যাচ্ছে, এইভাবে রোটেশন করছে পোলারাইজ দিলে। তো এত কিছু ঘটনা ঘটছে, এর ফলে ধারকত্বর সঙ্গে এর কী সম্পর্ক, তাই না? তো ধারকত্ব কীভাবে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ একটা ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স বৃদ্ধির সঙ্গে এই সব ইন্টারনাল ব্যাপারের কী সম্পর্ক। তো দেখো, যখনই আমি এরকম জিনিসপত্র দিচ্ছি, দেওয়ার পরে এইভাবে অ্যালাইন হলো, তখনই কি হবে, এই যে চার্জ ক্যারিয়ার তো দুটো পাতে সেম, দুটোই যখনই আমি ভোল্টেজ পার্থক্য দিয়ে তৈরি করেছি, তখন এই দুটো পাতের মধ্যে যে চার্জ ক্যারিয়ার, টোটাল অ্যামাউন্ট অফ চার্জ ক্যারিয়ারের পরিমাণ সমান। কিন্তু এর যে নিকট যে চার্জ ক্যারিয়ারগুলো থাকছে, অর্থাৎ এই চার্জ ক্যারিয়ারগুলোর যে কন্ট্রিবিউশন এই দুটো পাতের বিভব পার্থক্যের জন্যে, অর্থাৎ এই যে দুটো পাতের মধ্যে বিভব পার্থক্য ভোল্টেজের, এই বিভব পার্থক্যের জন্য এই যে চার্জ ক্যারিয়ারগুলোর কন্ট্রিবিউশন এই দিকের আর এই দিকের, এই কন্ট্রিবিউশনগুলো নালিফাই হয়ে যাচ্ছে। অর্থাৎ এর কন্ট্রিবিউশন তখন এর নিয়ারেস্ট যে চার্জ ক্যারিয়ার আছে পজিটিভ তার জন্য থাকছে, এর যে কন্ট্রিবিউশন থাকছে তার নিয়ারেস্ট যে নেগেটিভ তার জন্য থাকছে। অর্থাৎ সেম অ্যামাউন্ট অফ চার্জ থাকার পরেও অ্যাকচুয়ালি ওর বিভব পার্থক্যের মানটা কমে যাচ্ছে, তাই না? যখনই আমার এখানে এই চার্জ ক্যারিয়ারগুলো কমে যাচ্ছে, তাহলে কি অবভিয়াসলি এর ভোল্টেজের মানটা কী হচ্ছে, ধীরে ধীরে কমে যাচ্ছে। কারণ দুটো জায়গায় চার্জের ভ্যালু যত কমবে, দুটো জায়গায় ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালুটাও কত কমে যাবে।
তার মানে যখনই আমি ওর মধ্যে একটা ডাইইলেকট্রিক ইনপুট করছি তখন দুটো মেটেরিয়াল বা দুটো পাতের যে পাতের মধ্যে বিভব পার্থক্য, সেই বিভব পার্থক্যের ভ্যালুটা কমছে। এবার আমরা জানি যে কিউ সি সমান সমান কিউ বাই ভি, তাহলে পারে দুটো পাতের মধ্যে চার্জ ক্যারিয়ারের পরিমাণ তো সমান কিউ, কিন্তু ভি এর মানটা ডিক্রিজ করছে। তাহলে যেই ভি এর মানটা ডিক্রিজ করছে অবভিয়াসলি সি এর মানটা ইনক্রিজ করবে। তাহলে পারে যখনই আমি কোনো একটা ধারকের মধ্যে কোনো একটা পরাবৈদ্যুতিক মেটেরিয়াল দিচ্ছি এবং তার ফলে ওই পরাবৈদ্যুতিক মেরুবর্তিক অর্থাৎ ডাইইলেকট্রিক পোলারাইজেশন ঘটছে, এবং ডাইইলেকট্রিক কীভাবে ঘটছে, আবিষ্ট দ্বিমেরু তৈরি হচ্ছে। যে দ্বিমেরুগুলো বলেছি, দেখবো আমি লিখিয়েছি আগের দিনকে যে আবিষ্ট দ্বিমেরু কী, নন পোলার বা অমেরুবর্তী পদার্থ কী, পোলার বা মেরুবর্তী পদার্থ কী, তারপরে পরাবৈদ্যুতিক তোমার মেরুবর্তিকা কী, এই টপিকগুলো থিওরিতে লিখিয়েছি। তো অ্যাকচুয়ালি জিনিসগুলো এই ঘটে, ঠিক আছে। তো এর ফলে কি হচ্ছে, যেই আমার তৈরি হচ্ছে তার জন্য ওই যে নিয়ারেস্ট যে পজিটিভ চার্জ ক্যারিয়ার তার যে কন্ট্রিবিউশন সেটা তার পার্শ্ববর্তী নেগেটিভের জন্য থাকছে, আর নিয়ারেস্ট যে নেগেটিভ চার্জ ক্যারিয়ার তার পার্শ্ববর্তী পজিটিভের জন্য থাকছে। তার জন্য সেম অ্যামাউন্ট অফ চার্জ ক্যারিয়ার প্রেজেন্ট থাকার পরেও দুটো যে পাতের মধ্যে বিভব পার্থক্য, সেই বিভব পার্থক্যের ভ্যালুটা ধীরে ধীরে কমছে, এবং যেহেতু বিভব পার্থক্যের ভ্যালুটা ধীরে ধীরে কমছে সেহেতু অবভিয়াসলি আমার কি হচ্ছে, চার্জ ক্যাপাসিটেন্স অর্থাৎ ধারকত্বের ভ্যালুটা ধীরে ধীরে বাড়ছে। তো যদি আমি এটাকে অন্যভাবে দেখি, তো এইভাবে তো বুঝতে পারলে যে কীভাবে হচ্ছে। এবার যদি আমি একটা অন্য পার্সপেক্টিভ থেকেও তোমাকে দেখাচ্ছি যে কীভাবে ধারকত্বের মানটা বৃদ্ধি পাচ্ছে। দেখো, যখনই দেখো এখান থেকে দেখায়, তো যেই আমি ওর মধ্যে পরাবৈদ্যুতিক ধ্রুবকটা দিলাম তখনই একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ চার্জ হলো, অ্যালাইন হলো, এবং এই পরস্পর পজিটিভ আর নেগেটিভগুলো নালিফাই হলো। এইবার যদি প্রথম ক্ষেত্রে আমি কি করেছিলাম যে এখানে ভোল্টেজ সোর্সটা দেখো খোলা আছে, এবার সাপোজ আমি ভোল্টেজ সোর্সটা না খুলে ধরো ভোল্টেজ সোর্সটা লাগিয়ে রেখেছি, তাহলে কি ঘটনা ঘটবে? প্রথম ক্ষেত্রে তো ভোল্টেজ সোর্স খোলা ছিল, আর সেকেন্ড ক্ষেত্রে ধরো ভোল্টেজ সোর্স আমি লাগিয়ে রেখেছি। তাহলে দেখো ভোল্টেজের কাজই হচ্ছে যে সব সময়ের জন্য সাম্যতা বজায় রাখা, ঠিক আছে। এইবার যখনই এই ভোল্টেজ সোর্স কানেক্ট থাকবে তখনই এই পজিটিভ আর নেগেটিভ যখন নালিফাই হবে, এখানে এই পজিটিভ আর নেগেটিভ নালিফাই হবে, তখনই কি করবে, ভোল্টেজের মানটা তো কমছে না, তখনই ও চাইবে যে এই ভোল্টেজের যে ভ্যালুটাকে দুটোকে সেম রাখতে। তো সেম রাখতে যখনই চাইবে তখন কি করবে, এখানে আরও পজিটিভ অ্যামাউন্ট অফ চার্জ ইনপুট করবে, আর এখানে আরও নেগেটিভ অ্যামাউন্ট অফ চার্জ ইনপুট করবে, ঠিক আছে, যাতে এই যে এর যে ব্যাটারির যে ভোল্টেজ এবং এই যে বিভব পার্থক্যের ভোল্টেজ সেটা সেম থাকে। তার ফলে কি হচ্ছে দেখো, যেই আমার এখানে ভোল্টেজ চার্জ ক্যারিয়ার ইনপুট করছে, তাহলে সেম ভোল্টেজের জন্য দুটো পাতে বেশি পরিমাণ চার্জ ক্যারিয়ার স্টোর হচ্ছে। এবার যদি আমরা কি জানি, ধারকত্ব সি সমান সমান কিউ বাই ভি, তাহলে ভোল্টেজ আমার সেম রাখার জন্য চার্জ ক্যারিয়ারের পরিমাণ বেড়ে যাচ্ছে ডাইইলেকট্রিক দেওয়ার সঙ্গে সঙ্গে। এবার চার্জ ক্যারিয়ারের পরিমাণ বাড়ছে মানে অবভিয়াসলি ধারকত্বের মানটাও বাড়ছে। তার মানে এবার কেন বাড়ছে না, তো ভোল্টেজ সবসময় কী চাই, যে ভোল্টেজ সবসময় নিজেকে আর যে জিনিসের সঙ্গে কানেক্ট রাখা আছে তাকে সেম রাখতে চাই, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছ যে দুই ক্ষেত্রেই যদি আমি কোনো একটা ধারকের মাঝখানে ডাইইলেকট্রিক মিডিয়াম অর্থাৎ পরাবৈদ্যুতিক মিডিয়াম যদি আমি পুট করি, তাহলে পরে সেই ধারকের বা ক্যাপাসিটারের ধারকত্বের মানটা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই যে আমি ক্যাপাসিটেন্স দিচ্ছি বা ধারক দিচ্ছি, তাহলে পরে ধারকত্বের মানটা যে বৃদ্ধি পাচ্ছে সেটা কত পরিমাণ বৃদ্ধি পাবে বা কতক্ষণ বৃদ্ধি পাবে, কত পরিমাণ বৃদ্ধি পাবে, অ্যামাউন্টটা কত। তো যদি তোমাকে জানতে হয় যে ধারকত্বের মানটা কত পরিমাণ বৃদ্ধি পাবে একটা ডাইইলেকট্রিক পুট করার ফলে, তাহলে তোমাকে জানতে হবে যে সেই ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু কত। তাহলে কত পরিমাণ ধারকত্ব বৃদ্ধি পাবে সেই ডাইইলেকট্রিক কনস্ট্যান্টকে একটা গ্রিক লেটার কাপ্পা দিয়েও বলা হয়, ঠিক আছে, কিংবা নর্মালি কে দিয়েও লিখতে পারো। তাহলে সেই কে এর ভ্যালুটা কত তোমাকে জানতে হবে। সে জাস্ট তোমাকে কে এর ভ্যালুটা যদি তুমি জানতে পারো যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালুটা যদি কত, তাহলে পরে তুমি জানতে পারবে কত পরিমাণ ক্যাপাসিট্যান্স বৃদ্ধি পাবে। ধরো একটা এক্সাম্পল দিয়ে দেখায় যে ধরো ডাইইলেকট্রিক দেওয়ার আগে, ধরো প্রথমে যখন ডাইইলেকট্রিক দেওনি, কোনো একটা ক্যাপাসিটার দেওয়া আছে, সেই ক্যাপাসিটারে ধরো ডাইইলেকট্রিক দেওনি, তখন তার ক্যাপাসিটেন্স সাপোজ সি, ঠিক আছে।
এবং যখন ধরো তারপরে এর মধ্যে একটা ডাইইলেকট্রিক মেটেরিয়াল তুমি পুট করলে এবং তার ধরো ক্যাপাসিটেন্সের ভ্যালু হয়ে গেল সি, এরকম সি বেঁকিয়ে দিলাম একটু, তাহলে পরে নতুন যে ক্যাপাসিটেন্সের ভ্যালুটা সেটা হবে এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ইন্টু আগের ক্যাপাসিটেন্সের ভ্যালু। তাহলে কী পরিমাণ ক্যাপাসিটেন্স বাড়বে সেটা নির্ভর করছে কিসের ওপরে, যে কী পরিমাণ ডাইইলেকট্রিক মিডিয়াম দেওয়া আছে, এবং সেই ডাইইলেকট্রিক মিডিয়ামের ভ্যালুটা কীভাবে জানবো, যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট তার কত বেশি। এবার যার যত ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু বেশি হবে সেই ডাইইলেকট্রিক মিডিয়ামকে যদি আমি কোনো ধারকের মধ্যে পুট করি তাহলে অবভিয়াসলি তার ধারকত্ব তত বাড়বে। আর নন কন্ডাক্টিং মেটেরিয়ালের ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসে এই কাপ্পা অর্থাৎ ডাইইলেকট্রিক মেটেরিয়ালের যে ভ্যালুটা, ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালুটা সেটা বেশি হয়। সাপোজ একটা ধারক রাখা আছে বা ক্যাপাসিটার রাখা আছে, যার ধরো মাঝখানে ডাইইলেকট্রিকের ভ্যালুটা হচ্ছে 3, ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালুটা, আর ধরো ক্যাপাসিটেন্সের ভ্যালুটা হচ্ছে 4 ফ্যারাড, যেটা আগে ছিল ডাইইলেকট্রিক দেওয়ার আগে। তাহলে পরে নতুন ক্যাপাসিটেন্সের ভ্যালু কত হবে, জাস্ট নতুন ক্যাপাসিটেন্সের ভ্যালু হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ইন্টু আগের ক্যাপাসিটেন্সের ভ্যালু, মানে হচ্ছে 12 ফ্যারাড। মানে ডাইইলেকট্রিক ইনপুট করার পরে একটা 4 ফ্যারাডের ক্যাপাসিটার 12 ফ্যারাডের ক্যাপাসিটারে পরিণত হয়ে গেল, সরি এটা ফ্যারাড। ঠিক আছে, আমি এরকম একটা বাল্ব দিয়ে কানেক্ট করি, ঠিক আছে, এই টাইপের এটা ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারটাকে যদি আমি একটা বাল্ব দিয়ে কানেক্ট করি তাহলে পরে প্রথমে কি দেখতে পাবে, প্রথমে দেখতে পাবে যে দেখবে যে কিছুই হয়নি। কারণ যদি বাল্ব দিয়ে প্রথমে কানেক্ট, যখন একটা ক্যাপাসিটারকে কানেক্ট করি তাহলে যদি কিছু কি হবে, কিছু ঘটবে, কিছু ঘটবে না। কিন্তু যদি প্রথমে আমি এই ক্যাপাসিটারটাকে একটা ব্যাটারির সঙ্গে লাগাই এবং ব্যাটারির সঙ্গে লাগানোর পরে সেটাকে ফুললি চার্জড আপ করি এবং চার্জড আপ করার পরে তারপরে যদি আমি ক্যাপাসিটারটাকে বাল্বের সঙ্গে লাগাই তাহলে আমি দেখতে পাবো যে বাল্বটা জ্বলে উঠবে। ঠিক আছে, তাহলে পরে এটা কেন হচ্ছে, যে যখনই আমি প্রথমে যখন ক্যাপাসিটারটাকে লাগালাম দিয়ে হচ্ছে না, আমি তো কথাটা বললাম যে চার্জড আপ করছি প্রথমে, যাই হোক, তো ক্যাপাসিটারটাকে লাগালাম তারপরে দেখলাম কিছু হচ্ছে না, তারপরে সেকেন্ড টাইম আমি যখন ক্যাপাসিটারটাকে চার্জড আপ করলাম, চার্জড আপ করে যখন আমি বাল্বের সঙ্গে কানেক্ট করলাম তখন দেখতে পেলাম যে বাল্বটা জ্বলে উঠলো। তো বাল্বটা জ্বলে উঠলো কিসের জন্য, কারণ যখন আমি ক্যাপাসিটারটাকে চার্জড আপ করছি তখন আমরা কি জানি যে একটা ক্যাপাসিটারকে যদি যখন আমি যদি একটা ক্যাপাসিটারকে চার্জড আপ করি কোনো একটা ভোল্টেজ সোর্স দিয়ে, তখন কি হয় না, তো আগের দিনই বলেছিলাম যে এই এখান থেকে নেগেটিভ আধানগুলো এই সাইডে আসে দিয়ে এখানে এই প্লেটে জমা হয়, সিমিলার ভাবে এই প্লেট তখন পজিটিভ হয়ে যায়, এই প্লেটটা তখন নেগেটিভ হয়ে যায়। এইভাবে একটা ম্যাক্সিমাম নাম্বার অফ নেগেটিভ আর পজিটিভ আধান ক্রিয়েট হয় এবং এর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হয় যখন নেগেটিভ আর পজিটিভ আধান সেপারেট হয়। এবার সেই ভোল্টেজ ডিফারেন্সটা কতক্ষণ পর্যন্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত এই সোর্সের ভোল্টেজ ডিফারেন্সের সঙ্গে এই ভোল্টেজ ডিফারেন্স সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই প্রসেসটা চলতে থাকে। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে যখন আমি ক্যাপাসিটরটাকে চার্জ করছি তখন কি হচ্ছে না, তো যখন আমি ক্যাপাসিটরটাকে চার্জ করছি তখন দুই প্লেটে শুধুমাত্র চার্জ তো স্টোর হচ্ছেই, এছাড়াও আমি বলতে পারি যে ক্যাপাসিটরটা এনার্জিও স্টোর করে। ঠিক আছে, কারণ যখন ব্যাটারির সাথে আমি ক্যাপাসিটরটাকে লাগাই তখন চার্জগুলো সেপারেট হয়ে যায়। এবার যেগুলি তারপরে যখন ওই ব্যাটারিটাকে হঠাৎ করে সরিয়ে নিই লাগানোর পরে, মানে যখন এইভাবে আসতে থাকে, তো ব্যাটারিটাকে যখন লাগানোর পরে আমি সরিয়ে নিই, যে ব্যাটারি লাগানো চার্জড আপ হয়ে গেছে, চার্জড আপ হয়ে যাওয়ার পরে আমি ক্যাপাসিটরটাকে সরিয়ে নিলাম, তখন কি করে না, তো এই পজিটিভ আর নেগেটিভ গুলো একে অপরকে তখন কি করবে, আকৃষ্ট করবে না, এইদিকে নেগেটিভ আর এইদিকে পজিটিভ থাকবে, তাহলে অবভিয়াসলি তারা নেগেটিভ আধানগুলো পজিটিভে গিয়ে জমা হতে চাইবে, পজিটিভ আধানগুলো নেগেটিভে গিয়ে জমা হতে চাইবে। ঠিক আছে, কিন্তু যখনই জমা হতে চায় তখনই গিয়ে দেখা যায় যে জমা হওয়ার পাথটা ছিল সেই পাথটা নাই, তার জন্য তাদেরকে ওখানে স্টিক করতে চাই। এইবার যদি আমি এরকম একটা বাল্ব দিয়ে এই সার্কিটটাকে পূর্ণ করি, এরকম একটা বাল্ব দিয়ে যদি সার্কিটটাকে আমি পূর্ণ করি তখন কি দেখতে পাবো, যে এই নেগেটিভ আধানগুলো বাল্ব বা যে কোনো তার দিয়েও পূর্ণ করতে পারি, সাপোজ ধরো শর্টেজ তার দিয়ে পূর্ণ করি যদি, তাহলে তখন আমি কি দেখতে পাবো যে এই যে নেগেটিভ, তখন এই যে চার্জগুলো একে অপরকে আকৃষ্ট করছিল তখন তারা একটা যাওয়ার জন্য পরস্পরের কাছে একটা পাথ পেল এবং সেই পাথ দিয়ে কি হবে যে একে একে নেগেটিভ আধানগুলো এখান থেকে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে এই পজিটিভ আধানে জমা হবে, আর যেই পজিটিভ আধানে জমা হবে একটা একটা করে চার্জ মিসম্যাচ হয়ে যাবে। তো যতক্ষণ পর্যন্ত এই চার্জগুলো থাকবে একে অপরের ততক্ষণ পর্যন্ত এই প্রসেসটা আবার চলবে এবং চলে এই পাথে জমা হবে, দিয়ে এগুলোকে এই পরস্পর পজিটিভ আর নেগেটিভ যে পাথ সেপারেটেড ছিল সেটা 0 0 হয়ে যাবে। এই প্রসেসটাকে বলা হয় ক্যাপাসিটরের ডিসচার্জিং।
এবং এই যখন এই ডিসচার্জিং হয় তখন ডিসচার্জিং হওয়ার সময় যদি সার্কিটে ধরো আমি একটা বাল্ব লাগিয়ে রাখি তখন বাল্বটা জ্বলবে, কারণ কি না, তো ওই বাল্বের মধ্যে দিয়ে হিট এনার্জি এবং লাইট এনার্জি এমিট হয়। তো যখন এই এই চার্জগুলো, নেগেটিভ আধানগুলো এই পাত দিয়ে যায় তখন এই বাল্বের মধ্যে দিয়ে ওই যে এক্সট্রা যে হিট এনার্জি এবং লাইট এনার্জি, হিট এবং লাইটগুলো তোমার পরস্পর বায়ুতে এমিট হয়, ঠিক আছে, এরকম ভাবে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে যে এই যে ডিসচার্জ হয়ে যায়, সেই ডিসচার্জ হওয়ার প্রসেসটা কতক্ষণ অবধি চলবে? যতক্ষণ অবধি তোমার এই ক্যাপাসিটারের চার্জ, লাস্ট চার্জটাও মানে রিমেন থাকবে, যেখানে একটা ধরো নেগেটিভ চার্জ আছে, এখানে একটা পজিটিভ চার্জ আছে, সেই যতক্ষণ পর্যন্ত লাস্ট চার্জটা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত ডিসচার্জিং এর প্রসেসটা চলতে থাকবে। যেই ডিসচার্জ সমস্ত রকম চার্জগুলো এক পাত থেকে অন্য পাতে আবার চলে যাবে, দিয়ে আগের মতন অবস্থায় ফিরে আসবে, তখনই ওই প্রসেসটা কমপ্লিট হবে, ঠিক আছে, এবং তখনই বাল্বটা নিভে যাবে। ঠিক আছে, এবার যে টাইপ অফ লাইট এনার্জি, বা আমি যে বললাম যে এনার্জি স্টোর করে ক্যাপাসিটার, যে যখন আমি একটা ক্যাপাসিটারকে কোনো রকম সঙ্গে লাগাচ্ছি, মানে ভোল্টেজ সোর্সের সঙ্গে লাগাচ্ছি, তখন তো একটা এনার্জি স্টোর করছে না। সেই এনার্জিটা কি টাইপ অফ এনার্জি? সেই এনার্জিটা অ্যাকচুয়ালি হচ্ছে যে ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি। ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। এবার তাহলে পারে এই যে এনার্জিটা স্টোর করছে ও নিজের মধ্যে, সেই এনার্জিটা ও কত পরিমাণ স্টোর করবে, মানে কি পরিমাণ এনার্জি একটা ক্যাপাসিটার নিজের মধ্যে স্টোর করবে, নাকি একটা ক্যাপাসিটারকে আমি ব্যাটারির সঙ্গে কানেক্ট করতে থাকলে আনলিমিটেড নাম্বার অফ এনার্জির মধ্যে স্টোর হতেই থাকবে? তা তো হবে না, না, স্বাভাবিক ব্যাপার। তো যেরকম আনলিমিটেড নাম্বার অফ চার্জ স্টোর হয় না, সেরকম আনলিমিটেড নাম্বার অফ এনার্জিও স্টোর হবে না, তাহলে একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি স্টোর হবে। তো প্রশ্ন হচ্ছে যে হাউ মাচ, কত পরিমাণ এনার্জি ও স্টোর করবে নিজের মধ্যে। তো তার জন্য আমাকে জানতে হবে যে ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি কি, বা ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি ফর্মুলাটা কি। তোমরা যখন ইলেকট্রোস্ট্যাটিক পড়েছিলে তখন তো জানো ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি কি, তবুও একবার আমি রিমাইন্ড করিয়ে দিচ্ছি যে যদি একটা সাপোজ ধরো চার্জ আছে, চার্জ কিউ, সেই চার্জটা একটা সাপোজ ধরো ভি ভোল্টেজ সোর্সের মধ্যে দিয়ে এসে একটা জায়গায় পৌঁছলো, সাপোজ এটা ভি ভোল্টেজ সোর্স আছে, ভি সোর্স ভোল্টেজ। তো একটা চার্জ প্লাস কিউ চার্জ সাপোজ ভি ভোল্টেজ সোর্সের মধ্যে দিয়ে এসে একটা জায়গায় পৌঁছলো, এই যে কিউ চার্জটা এখানে এসে পৌঁছলো, তাহলে পারে সেই চার্জের মধ্যে ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জির চেঞ্জ কত হবে? তো যদি আমি সাপোজ লিখি যে সাপোজ চেঞ্জ ডেল ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি পিই, ঠিক আছে, কত হবে না, তো কিউ ইন্টু যে ভোল্টেজ সোর্সের মধ্যে দিয়ে আসলো বা ভোল্টেজের মধ্যে দিয়ে আসলো ইন্টু ভি। এটা সবাই জানো আশা করি, ঠিক আছে, যে একটা চার্জ ক্যারিয়ার যদি একটা ভোল্টেজ সোর্সের মধ্যে দিয়ে এসে কোনো একটা জায়গায় পৌঁছয় তাহলে তাকে কি পরিমাণ তোমার কার্য করতে হবে বা তার মধ্যে এনার্জি স্টোর হবে, সেটা হচ্ছে কিউ ইন্টু ভি। তাহলে তোমরা আমাকে বলো যে এই ফর্মুলা যদি দেখো, এই ফর্মুলা দেখে তোমরা কি বলতে পারো যে একটা ক্যাপাসিটারকে সাপোজ যদি আমি একটা ভোল্টেজ সোর্সের সঙ্গে লাগাই তাহলে পরে কি পরিমাণ এনার্জি ওর মধ্যে স্টোর হবে? এটা ক্যাপাসিটারকে যদি আমি একটা সোর্সের সঙ্গে লাগাই তাহলে ওর মধ্যে কি পরিমাণ এনার্জি স্টোর হবে যখন এই ভোল্টেজ সোর্স হচ্ছে ভি, আর ক্যাপাসিটারের ধরো একটা প্রান্তে ধরো চার্জ তোমাকে দিয়ে দিলাম যে ক্যাপাসিটারের যে কোনো একটা প্রান্তে বা যে কোনো একটা বাহুতে ম্যাক্সিমাম যে চার্জ স্টোর হতে পারে সেটার অ্যামাউন্ট হচ্ছে কিউ। তাহলে সিমিলার টাইপের জিনিস না, যে একটা কিউ চার্জ যদি কোনো একটা ভোল্টেজ সোর্সের মধ্যে দিয়ে এসে কোনো একটা জায়গায় পৌঁছায়, তাহলে যদি তার মধ্যে ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি কিউ ইন্টু ভি স্টোর হয়, তাহলে এখান থেকেও আমি বলতে পারি যে ভি অ্যামাউন্ট অফ ভোল্টেজ সোর্সের মধ্যে দিয়ে যদি একটা কিউ চার্জ স্টোর হয়, বা কিউ চার্জ সেপারেট তো এখানে কিউ চার্জই হচ্ছে না, তাহলে কি পরিমাণ এনার্জি এই ক্যাপাসিটরের মধ্যে স্টোর হবে? তাহলে আমরা বলতে পারি যে এই ক্যাপাসিটরের ই অফ ক্যাপাসিটর ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি কি হবে না, তো ওই চার্জ যে পরিমাণ চার্জ স্টোর হচ্ছে ইনটু যে ভোল্টেজ সোর্সের মধ্যে দিয়ে আসছে ভোল্টেজ সোর্স, তাই না? এটাই দাঁড়ায় যে কিউ ইনটু ভি। কারণ যদি এই
কিউ পরিমাণ চার্জ যদি ভি ভোল্টেজ এর মধ্যে দিয়ে এসে যদি ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি তার মধ্যে কিউ ইন্টু ভি স্টোর হয়, তাহলে পরে আমি বলতে পারি যে কিউ পরিমাণ চার্জ যদি একটা পাতে স্টোর হতে পারে এবং সেই বা তার অ্যাক্রসের বা ভোল্টেজের আশেপাশে যে ভোল্টেজের মানটা সেটা যদি ভি হয়, তাহলে সেই ক্যাপাসিটরের মধ্যেও চার্জ স্টোর হবে বা এনার্জি স্টোর হবে ই অফ ক্যাপাসিটার কিউ ইন্টু ভি। কিন্তু আদৌ কি কি ইন্টু ভি হয়, মানে কিউ ক্রস ভি হয়, কিউ টাইমস ভি হয়? কিউ টাইমস ভি হয় না। আমরা দেখতে পাই যে ক্যাপাসিটরের মধ্যে ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ যে ই অফ সি সেটা হয় হাফ অফ কিউ টাইমস ভি। তো প্রশ্ন হলো যে এই যে হাফটা কোথা থেকে এলো? নর্মালি যদি আমি ভাবতাম তাহলে তো আমি দেখতে পাচ্ছি যে কিউ পরিমাণ চার্জ স্টোর হচ্ছে, ভি পোটেনশিয়াল এনার্জি বা ভি ভোল্টেজ সোর্সের মধ্যে দিয়ে আসছে, তাহলে পরে আমার এনার্জি স্টোর হচ্ছে কিউ ইন্টু ভি। কিন্তু আমার যখন আমি ফর্মুলা দেখি ওই ডিরাইভও করা আছে যে ই হয় যে হাফ ইন্টু কিউ ইন্টু ভি। তাহলে এই যে হাফ ফ্যাক্টরটা আসছে, এই হাফ ফ্যাক্টরটা কোথা থেকে আসছে? দেখো, যদি কিউ টাইমস ভি অবশ্যই হতো, এই যে যদি একটা ক্যাপাসিটার সাপোজ কানেক্ট করা আছে, মানে ছবি আঁকানো ছিল না? হ্যাঁ, এই যে ধরো একটা ক্যাপাসিটার কানেক্ট করানো আছে, কানেক্ট করানোর পরে তাকে ফুললি চার্জড আপ করলো, ফুললি চার্জড আপ করার পরে এখানে ধরো নাম্বার অফ অ্যামাউন্ট অফ চার্জ এখানে কিউ হলো, আর এখানে ধরো একটা ভোল্টেজ সোর্স ছিল, যে ভোল্টেজ সোর্সটাকে সরিয়ে নিয়েছি, সেই ভোল্টেজ সোর্সটা হচ্ছে ভি ভোল্টেজ সোর্স। তাহলে অবভিয়াসলি এই যে দুটোর মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স, এই ভোল্টেজ ডিফারেন্সটা ভি হবে। যে একটা ক্যাপাসিটরকে যদি আমি চার্জ করি, সেই চার্জ করার পরে সেই ভোল্টেজ সোর্সটাকে যদি ভি ভোল্টেজ সোর্স দিয়ে চার্জ করলাম, যার ফলে কিউ পরিমাণ আধান প্রত্যেক পাতে স্টোর হলো, এবং তারপরে সেই কিউ ভোল্টেজ সোর্সটাকে আমি সরিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে অবভিয়াসলি কিউ পরিমাণ আধান রিমেন করবে এবং তাদের পাত দুটোর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স ভি থাকবে। এবার ওই যে ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জিটার মান আমি বললাম যে কিউ ইন্টু ভি হতো। এবার যদি ধরো যখন আমি এই সার্কিটটাকে কানেক্ট করলাম, এই ভোল্টেজ সোর্সের সার্কিটটাকে কানেক্ট করলাম, তখন কি হবে? নেগেটিভ গুলো অ্যাট্রাক্ট করবে পজিটিভকে, তার এই পাত দিয়ে নেগেটিভ গুলো একে একে কি হবে? ফ্লো হতে থাকবে এবং এই পজিটিভ পাতে গিয়ে জমা হতে থাকবে, এবং প্রত্যেকটা একটা একটা করে পজিটিভ পাত ক্যান্সেল হতে থাকবে, ঠিক আছে? এদিক থেকেও নেগেটিভ ক্যান্সেল হতে থাকবে। কিন্তু যখন মানে এই যে নেগেটিভ চার্জগুলো ড্রপ ডাউন হচ্ছে পজিটিভ চার্জে, তো যখন যে ভোল্টেজ সোর্স নিয়ে আসছে, ধরো সেই ভোল্টেজ সোর্সের মানটা কি সবসময় ভি থাকছে? যখন প্রথম চার্জটা, ধরো এখানে আমি আঁকছি, ধরো প্রথম চার্জটা যখন ড্রপ ডাউন হবে, তখন এর মধ্যে ভোল্টেজ কত ছিল? যখন ইনিশিয়াল চার্জ ড্রপ ডাউন হয়নি তখন এদের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স ছিল ভি। এবার এখান থেকে প্রথম চার্জটা এখান থেকে বেরিয়ে আসলো, বেরিয়ে এসে এইখানে গিয়ে এ জমা হলো, তাহলে একটা পজিটিভ এখানকার বেরিয়ে গেল, একটা নেগেটিভ এখানকার বেরিয়ে গেল। তাহলে এখানে তো সাপোজ রিমেনিং চার্জ সাপোজ দুই পড়ে থাকলো, দুটো, আর এখানে রিমেনিং চার্জ পজিটিভ, দুই পজিটিভ পড়ে থাকলো। তাহলে প্রথমে তো বিভব ছিল ভি, কিন্তু যেই একটা চার্জ বেরিয়ে গিয়ে অন্য একটা চার্জে জমা হয়ে একটা চার্জকে ক্যান্সেল করে দিল, তাহলে অবভিয়াসলি দুটো পাতের মধ্যে যে মোট চার্জের পরিমাণ সেটা কিউ এর থেকে কিছুটা পরিমাণ কমে গেল, এখানেও কিউ এর থেকে কিছুটা পরিমাণ কমে গেল। তাহলে দুটো নেগেটিভ আর পজিটিভ চার্জের পরিমাণ যদি কমে যায়, তাহলে অবভিয়াসলি এদের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্সটা সেটাও কি হবে? ধীরে ধীরে কমে যাবে। যেই যেই একটা চার্জ এখান থেকে বেরিয়ে গিয়ে অন্য একটা চার্জকে ও ক্যান্সেল আউট করে দিল, ধরো এই চার্জটাকে ক্যান্সেল আউট করে দিল, অমনি সঙ্গে সঙ্গে কি হলো যে এই দুই পাতের এখানে নেগেটিভ কিউবের মানটাও কমলো, এখানে পজিটিভ কিউবের মানটাও ধীরে ধীরে কমে গেল। তাহলে পরে দুই জায়গায় যদি দুটো মানে মোট চার্জের পরিমাণ কমে যায়, তাহলে এদের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্সটা ছিল, সেই ভোল্টেজ ডিফারেন্সটা কত ছিল? ভি ছিল। তাহলে এই ভি এর মানটাও ধীরে ধীরে কমবে, তাই না? তার মানে যখনই আমার ফার্স্ট চার্জটা ট্রান্সফার হচ্ছে, তখন অনলি সেই চার্জের ক্ষেত্রে ভোল্টেজটা ভি থাকে, ভি থেকে ড্রপ হচ্ছে, ঠিক আছে? কিন্তু যেহেতু আমার সেই চার্জটা মানে কমার সাথে সাথে আমার মানে ওই চার্জটা ড্রপ ডাউন হওয়ার সাথে সাথে ভোল্টেজ ডিফারেন্সটাও ধীরে ধীরে কমছে, তাই আমরা বলতে পারি যে কারণ যেই চার্জ ড্রপ ডাউন হচ্ছে তাই টোটাল চার্জ কমছে, টোটাল চার্জ কমার পরে ভোল্টেজ কমছে। কারণ আমি জানি যে কোনো জায়গা কোনো ক্যাপাসিটারের বা ধারকত্ব বা ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স সি ইজ ইকুয়াল টু হয় কিউ বাই ভি। তার মানে যদি দুটো পাতের বা যে কোনো একটা পাতের চার্জের পরিমাণ কমতে থাকে, তাহলে অবভিয়াসলি আমি এখান থেকে বলতে পারি যে ভি ইকুয়াল টু কিউ বাই সি। তাহলে চার্জের পরিমাণ যদি কমতে থাকে, তাহলে পরে ভোল্টেজের পরিমাণে ভোল্টেজ ডিফারেন্সও কমবে। তাহলে অবভিয়াসলি প্রথম যে চার্জটা যে ভোল্টেজ ভি ভোল্টেজ নিয়েও আসছিল, ড্রপ ডাউন হচ্ছিল,
পরে যেই ও সেকেন্ড চার্জটা যখন ড্রপ ডাউন হবে তখন ভি এর থেকে কম ভোল্টেজ নিয়ে ড্রপ ডাউন হবে, তারপর থার্ড চার্জটা আরো কম ভোল্টেজ নিয়ে ড্রপ ডাউন হবে, এরকম করতে করতে এক সময় হাফ ভি ভোল্টেজ নিয়ে ড্রপ ডাউন হবে, তারপর আরো কমতে থাকবে মাইনাসের চার্জের পরিমাণ, এই ভোল্টেজের পরিমাণ, যে একটা সময় আবার 3/4 ভোল্টেজ নিয়ে ড্রপ ডাউন হবে। তারপরে যখন লাস্ট চার্জটা এখানকার ধরো লাস্ট চার্জটা যখন এখান থেকে গিয়ে এখানে গিয়ে ক্যান্সেল আউট করবে, তখন প্রায় দুটো পাতের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স প্রায় জিরো বললেই চলে, যখন লাস্ট চার্জটা ড্রপ ডাউন হবে। ঠিক আছে, তাহলে আমি যদি এইভাবে যদি পার্ট পার্ট করে প্রত্যেকটা ইলেকট্রিক্যাল যে এনার্জি স্টোর ছিল সেগুলোকে যদি আমি ক্যালকুলেট করি, তারপর প্রথম চার্জটা যখন ড্রপ ডাউন হলো তখন হচ্ছে E1, সেকেন্ড চার্জটা যখন ড্রপ ডাউন হলো তখন ধরো E2, থার্ড চার্জটা যখন হলো তখন E3, এরকম ভাবে যদি ক্যালকুলেট করি, প্রথম চার্জটা E1 এর সময় কিউ ইন্টু ভি হবে, সেকেন্ডটা ধরো কিউ ইন্টু ভি বাই সামথিং হবে, থার্ডটা আবার কিউ ইন্টু ভি বাই সামথিং হবে, এবার কমতে থাকবে। ঠিক আছে, এবার যদি এইভাবে নাম্বার অফ টাইমসে হবে, এইবার দিয়ে একটা সময় ই এর ভ্যালু একটা হবে যে কিউ ইন্টু ভি বাই টু, একটা সময় হবে কিউ ইন্টু ভি 3v/4, এইভাবে ধীরে ধীরে কমতে থাকবে ইলেকট্রিক্যাল এনার্জির মান। এবার যদি আমি এই টোটাল জিনিসগুলো সাম আপ করি, ই ইজ ইকুয়াল টু E1 প্লাস E2 প্লাস E3 প্লাস ডট ডট এভাবে যদি সাম আপ করি, তখন আমি দেখতে পাবো যে টোটাল ভ্যালুটা হচ্ছে হাফ অফ কিউ ইন্টু ভি। এই ক্ষেত্রে কন্ডিশন কি, যদি কোনো একটা ক্যাপাসিটারে যে কোনো একটা মোমেন্টে যদি কিউ পরিমাণ চার্জ স্টোর থাকে এবং তার ভোল্টেজ ডিফারেন্স যদি ভি হয়, তাহলে পরে তোমার ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি ভ্যালুটা বেরোবে হাফ ইন্টু কিউ ইন্টু ভি। ঠিক আছে, এইবার আমরা জানি এখান থেকে যে সি ইকুয়াল টু কিউ বাই ভি, ই বেরোলো হচ্ছে হাফ অফ কিউ টাইমস ভি, আর আমরা জানি যে সি ইজ ইকুয়াল টু ধরো কত কিউ বাই ভি, তাহলে এখান থেকে আমি কিউ কি পাচ্ছি সি ইন্টু ভি। এবার যদি আমি এই সি ইন্টু ভি এর ভ্যালুটাকে ইকুয়েশনে পুট করি, তাহলে কি পাবো যে সি ভি ইন্টু ভি, তার মানে কত হাফ অফ সি ভি স্কোয়ার। তাহলে পরে এই যে ক্যাপাসিটরের মধ্যে কি পরিমাণ চার্জ স্টোর হবে সেই চার্জ স্টোরের মানটা কি কি দাঁড়ালো ফর্মুলাতে, যে একটা দাঁড়ালো যে ই ইজ ইকুয়াল টু হাফ অফ কিউ ভি, আর একটা দাঁড়ালো ই ইজ ইকুয়াল টু হাফ অফ সি ভি স্কোয়ার। এবার আমি যখন করতাম, হ্যাঁ হ্যাঁ আরে এখন সবকিছুই অ্যাডভার্টাইজমেন্ট, বুঝতে পেরেছো, যা তুমি মানে অ্যাডভার্টাইজ করবা তাই যখন চলবে, এখন অ্যাডভার্টাইজ করে তোমাকেও বেঁচে দেওয়া যায় যে ভালো করে অ্যাডভার্টাইজ করা যায়। তো এই যে দুটো ফর্মুলা বেরোলো, এই দুটো ফর্মুলাতে যখন আমি করতাম এই এই সেম জিনিসই তো থাকবে, তখন পরীক্ষার সময় কনফিউশন দাঁড়ায়। ঠিক আছে, ধরো যে কোনটার ক্ষেত্রে ভি, একটা ফর্মুলাতে দেখো ভি স্কোয়ার আছে, একটা ফর্মুলাতে ভি আছে। ঠিক আছে, তো কনফিউশন পরীক্ষার সময় দাঁড়ায় তাড়াহুড়োর মাথায় যে কোন ফর্মুলাটাতে হাফ, যে হাফ কিউ ভি স্কোয়ার নাকি হাফ সি ভি, নাকি হাফ সি ভি স্কোয়ার নাকি হাফ সি ভি, এরকম ভাবে কনফিউশন দাঁড়ায়। অনেক সময় তুমি লিখে ফেলবা যে হাফ কিউ ভি স্কোয়ার, বা তুমি লিখে ফেলতে পারো হাফ সি ভি। তো এই মাল্টিপল নাম্বারের এই কনফিউশন যদি না দাঁড়ায়, তার জন্য আমি যেভাবে মনে রাখতাম, তো সেই মনে রাখার ধরন ধরো এই ইটা স্কোয়ার তখনই হবে যখন তুমি সি দেখবা, যে যখন তুমি এই ফর্মুলাতে সি দেখবা তখন তুমি ভি স্কোয়ার দেখতে পাবা। ঠিক আছে, আর যখন তুমি ফর্মুলাতে সি দেখতে পাবা না তখন তুমি ভি স্কোয়ারও দেখতে পাবা না, মানে ভি হবে। মানে when you see when you see in the formula then you see v square। এবার যখন তুমি সি দেখতে পাবা না তখন তুমি ভি স্কোয়ার দেখতে পাবা না, মানে হাফ কিউ ইন্টু ভি হবে। ঠিক আছে, এইবার এই যে ফর্মুলাটা আমরা ইউজ করলাম, এই দুটো ফর্মুলাতে যে ভি এর মানটা আছে, এই ভি এর মানটা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স বা ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটার, যেটা যে দুটো ক্যাপাসিটারের অ্যাক্রসে যে ভোল্টেজটা থাকে সেই ভোল্টেজের মানটাই হচ্ছে এই ভোল্টেজটা। সবসময় তুমি যদি ভেবে দেখো যে এই ভোল্টেজ সোর্স দেওয়া আছে, এই সোর্সের ভ্যালুটা সবসময় সেম না হতেও পারে, কারণ
যখন সিঙ্গেল ক্যাপাসিটর একটা সোর্সের সঙ্গে যুক্ত থাকে তখন সোর্সের যে ভ্যালুটা থাকে সেই সোর্সের ভ্যালুটাই তোমার হয় হচ্ছে ক্যাপাসিটরের অ্যাক্রসের যে ভোল্টেজ ভ্যালুটা সেটা। কিন্তু যখন মাল্টিপল নাম্বার অফ ক্যাপাসিটর যুক্ত থাকে তখন তো সোর্সের ভ্যালু আর ভোল্টেজ ভ্যালু সেম না। সাপোজ আমি একটা উদাহরণ দিই, যে সাপোজ ধরো একটা ক্যাপাসিটর লাগানো আছে, সেই ক্যাপাসিটরের ধরো 9 ভোল্টেজ সোর্সের সঙ্গে লাগানো আছে 9 ভোল্ট, ঠিক আছে। এবং সাপোজ তোমাকে বলে দিল যে একটা ক্যাপাসিটরের যে কোনো একটা পাতে চার্জের পরিমাণ ধরো 4 কুলাম, তাহলে পরে তোমাকে বললো যে কত পরিমাণ এনার্জি এর মধ্যে স্টোর হবে। তখন তুমি কিভাবে বার করবা? কিউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, তাহলে অবভিয়াসলি কিউ ভি ফর্মুলা লাগবে। তাহলে ই ইজ ইকুয়াল টু কি না, তো হাফ অফ কিউ ইন্টু ভি। তাহলে হাফ অফ কিউ ইন্টু ভি, কিউ এর ভ্যালু দেওয়া আছে 4 কুলাম, আর আমি ভোল্টেজ সোর্স বসাবো। এবার যা সিঙ্গেল ক্যাপাসিটর যেহেতু দেওয়া আছে, তাই এই ভ্যালুটাই হবে এর অ্যাক্রসের ভোল্টেজের ভ্যালুটা, তাহলে এটাও হবে 9 ভোল্ট। তাহলে তখন আমি বসাতে পারবো 9 ভোল্ট, মানে 4 9 36, সরি ঠিক করলাম, হাফ আছে এখানে একটা, হাফ 4 9 36/2 মানে হচ্ছে 18 কুলাম। তাহলে এর মধ্যে স্টোর হচ্ছে 18 কুলাম, ঠিক আছে। কিন্তু সাপোজ ধরো এরকম একটা কমপ্লিকেটেড তোমাকে সার্কিট দিল, যেখানে সাপোজ এখানে একটা ক্যাপাসিটর, ঠিক আছে, দিয়ে তোমাকে বললো যে কোনো একটা পার্টিকুলার ক্যাপাসিটর, সাপোজ এই ক্যাপাসিটরটা, যে এই ক্যাপাসিটরের তুমি বের করো, যে পোটেনশিয়াল এনার্জি কত স্টোর হচ্ছে ওর মধ্যে সেটা বার করো। তখন তুমি যদি সাপোজ ভ্যালু দিয়ে দিলাম তোমাকে 1 মাইক্রোফ্যারাড, সাপোজ 1 2 2, তোমাকে এরকম ভোল্টেজের ভ্যালু দেওয়া আছে, সাপোজ এটা না 8 ভোল্ট, এটা 9 ভোল্ট, ঠিক আছে। তো এরকম ভোল্টেজের ভ্যালু দেওয়া, ক্যাপাসিট্যান্সের ভ্যালু দেওয়া আছে, এবং এদের অ্যাক্রসে সাপোজ ভোল্টেজের ভ্যালুটাও দেওয়া আছে, যে কত পরিমাণ ভোল্টেজ এদের অ্যাক্রসে আছে। এবার তখন যদি তোমাকে পার্টিকুলার ক্যাপাসিটর, ধরো একটা এই ক্যাপাসিটরটা দিল যে সি ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরের তোমাকে বললো যে এর মধ্যে কত পরিমাণ ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি স্টোর হচ্ছে সেটা বার করে। এবার ধরো সোর্স এখানে তো দুটো দেওয়া আছে বলে তুমি কনফিউজ হতে পারো, ধরো একটাই সোর্স দেওয়া আছে 8 ভোল্টের। তখন যদি তুমি সাপোজ ভাবো যে এখানে সি দেওয়া আছে, এখানে ভি দেওয়া আছে, তাহলে আমি জানি যে ই ইজ ইকুয়াল টু হাফ অফ সি ভি স্কোয়ার, তার মানে সি এর ভ্যালু 5 মাইক্রোফ্যারাড আর ভি এর ভ্যালু 8 ভোল্ট, তাহলে 8 5 40/2 মানে 20 কুলাম স্টোর হবে। তাহলে কিন্তু হবে না, 20 কুলাম তো না, 20 জুল হবে। কুলাম ইন্টু মাইক্রোফ্যারাড ইন্টু ভোল্ট, মানে কত হচ্ছে তাহলে, মাইক্রোফ্যারাড ফ্যারাড করে নাও, ভোল্ট, সরি জুল, ও হ্যাঁ সরি ভি স্কোয়ার, ভি স্কোয়ার, হ্যাঁ ভি স্কোয়ার, 8 স্কোয়ার 64। তো ক্যালকুলেশন করে এটা বেরোবে। তো যদি এটা বের করো, এইভাবে বার করো, তাহলে পরে কিন্তু হবে না, কারণ এই এর অ্যাক্রসের যে এই যে সোর্সের যে ভোল্টেজ, সেই সোর্সের ভোল্টেজটা কিন্তু এই সব কিছুর ক্ষেত্রে সেম হবে না। সোর্সের ভোল্টেজটা ডিফারেন্ট কেসের ক্ষেত্রে ডিফারেন্ট হবে। তখন আমাকে বার করতে হবে যে এই পার্টিকুলার ক্যাপাসিটরের অ্যাক্রসে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে, এবং সেই ভোল্টেজ ড্রপের মানটা দিয়েই আমাকে বার করতে হবে। তাহলে এই ভোল্টেজ ড্রপের মানটা সবসময় যেন মনে রাখবে যে এই ভোল্টেজ ড্রপটা সবসময় হয় এই ক্যাপাসিটরের অ্যাক্রসে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ পড়ে, সেই ভোল্টেজ ড্রপের মানটাই হচ্ছে হাফ সিভি স্কোয়ার বা হাফ কিউভির ভোল্টেজের মানটা, ঠিক আছে। এটা হলো তোমার এনার্জি স্টোরেজ। এবার তবুও আমি করিয়ে দিচ্ছি, তোমাদের বইয়েও করানো আছে যে আহিত, এটা দেখবে বইয়ে করানো আছে যে আহিত ধারকে, এই যে আমি লিখে করাই যে আহিত ধারকে সঞ্চিত শক্তি,
সঞ্চিত শক্তির রাশিমালা। আহিত ধারকে সঞ্চিত শক্তির রাশিমালা বার করো। তাহলে পরে আজ করিয়ে দিচ্ছি এটা। তাহলে করো, যে লেখো যে মনে করি কোন ধারকের অন্তিম আধান, হ্যাঁ নোট ডাউন করলে করতে পারো, বইও করা আছে, তোমাদের বই থেকেই করানো। যদি নোট ডাউন করবে বলে খাতা লিখে নিতে পারো তো লিখতেই পারো। কোন ধারকের অন্তিম আধান কিউ আর ধারকত্ব সি আর পাত দুটির মধ্যে বিভব প্রভেদ ভি। ঠিক আছে, তাহলে ধরলাম যে অন্তিম আধান কিউ, ধারকত্ব হচ্ছে তোমার সি, আর পাত দুটির মধ্যে বিভব প্রভেদ হচ্ছে ভি। এবার লিখবে যে আহিত করার সময় আহিত করার সময় মনে করা যাক কোনো এক মুহূর্তে ধারকের আধান স্মল কিউ এবং দুটি পাতের মধ্যে বিভব প্রভেদ স্মল ভি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি যে কিউ ইজ ইকুয়াল টু সি ভি। তাই তো, তারপর লিখবে যে এই অবস্থায় ধারকের সমান পরিমাণ ডিকিউ আধান দিলে তড়িৎ বিকর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্য ডি ডব্লিউ ইকুয়াল টু কত, ভি ইন্টু ডি কিউ, যে ডি কিউ আধান দিই আমি। ঠিক আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি ভি কে যে কিউ বাই সি ইন্টু ডি কিউ, কারণ কি জানি যে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। ঠিক আছে, দিয়ে লিখবে যে অতএব ধারকটিকে কিউ পরিমাণ আধানে আহিত করার জন্য মোট কৃতকার্য ডব্লিউ ইকুয়াল টু কি হবে, ইন্টিগ্রেশন ওভার ডি ডব্লিউ, টোটাল ডব্লিউ, জিরো থেকে কিউ আধানে আহিত করছি, ডি ডব্লিউর মানটা কত ছিল, কিউ বাই সি ইন্টু ডি কিউ,
তাহলে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কত হচ্ছে হাফ অফ কিউ স্কোয়ার বাই সি। এবার এখান থেকে যদি আমি পুট করি যে কিউ সমান সমান সি ইন্টু ভি, তাহলে আমি কি পাচ্ছি না তো হাফ অফ সি স্কোয়ার ভি স্কোয়ার বাই সি। তাহলে এখান থেকে সি আর সি কেটে গেলে কত হচ্ছে একটা যে হাফ অফ সি ভি স্কোয়ার, তাই তো। আবার এখানে থেকে আমি লিখতে পারি যে কিউ ইজ ইকুয়াল টু সি ভি, তাহলে আমি লিখতে পারি হাফ অফ সি ভি ইন্টু ভি মানে হাফ অফ কিউ ইন্টু ভি। তাহলে কি দাঁড়ালো না তো আহিত ধারকের আহিত ধারকের স্থিতিশক্তি ইকুয়াল টু হাফ কিউ স্কোয়ার বাই সি ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার ইকুয়াল টু হাফ কিউ ইন্টু ভি। আমি যেটা প্রথমে বললাম সেটা কিভাবে হচ্ছে এবং কেন হচ্ছে, কেন হাফটা আসলো তার এক্সপ্লেনেশন, ফিজিক্যাল এক্সপ্লেনেশন, ঠিক আছে। প্যারালাল প্লেট ক্যাপাসিটর বা ক্যাপাসিটরের সমান্তরাল সমবায়। তো দেখো যদি ধরো একটা ক্যাপাসিটর এভাবে লাগানো থাকে, সাপোজ ক্যাপাসিটরের তোমাকে মান দিয়ে দিলাম আমি যে এটা ধরো 6 ফ্যারাড, আর ধরো একটা পাতে চার্জের পরিমাণ দেওয়া আছে সাপোজ 48 কুলম, আর সাপোজ এটা ধরো 3 ফ্যারাড, আর সাপোজ একটা পাতে দেওয়া আছে 24 কুলম, ঠিক আছে। তাহলে পরে কি ঘটনা, এই এটা কি মানে এই যে কম্বিনেশনটা দেখতে পাচ্ছ এই কম্বিনেশনটাকে বলা হয় প্যারালাল প্লেট ক্যাপাসিটর। কারণ দুটো ক্যাপাসিটর দেখো প্যারালাল ভাবে লাগানো আছে। এবার তোমরা দেখো বলছি আমি যে প্যারালাল ভাবে লাগানো আছে সেটা তোমরা মেনে নিচ্ছ, কারণ জানো তোমরা যে এই জিনিসটা এরকম ভাবে লাগানো থাকলে পারে এটাকে প্যারালাল ভাবে লাগানো বলা হয়। তো ব্যাপার হচ্ছে এইখানে আমরা যখন সিরিজ পড়েছিলাম তখন আমি কি দেখতে পেয়েছিলাম যে সিরিজের ক্ষেত্রে যখন লাগানো থাকছিল কোনো জিনিস ব্যাটারি দিয়ে, তখন এখান থেকে একটা নেগেটিভ পরিমাণ চার্জ আসছিল দিয়ে এদিকে গিয়ে স্টোর হচ্ছিল, এখানে নেগেটিভ হচ্ছিল আর এখানে পজিটিভ হচ্ছিল। সিমিলারলি এখান থেকে নেগেটিভ গিয়ে এখানে স্টোর হচ্ছিল আর এখানে অবভিয়াসলি তখন একটা পজিটিভ হচ্ছিল, কারণ এই নেগেটিভ আর পজিটিভ গুলো যাওয়ার জন্য অন্য কোনো জায়গা ছিল না। এবার সিমিলার ভাবে এই পজিটিভ প্লেট ক্যাপাসিটরের ক্ষেত্রেও এখান থেকে একটা নেগেটিভ চার্জ বেরিয়ে আসবে, এটা পজিটিভ হয়ে যাবে, এখান থেকে একটা নেগেটিভ চার্জ বেরিয়ে আসলো, সাপোজ এখান থেকে এটা একটা পজিটিভ হয়ে গেল, এখান থেকে ওরা নেগেটিভ চার্জ বেরিয়ে আসলো। এই তিনটে নেগেটিভ চার্জ এভাবে বেরিয়ে আসলো, বেরিয়ে এসে ব্যাটারির থ্রু দিয়ে এখানে গিয়ে জমা হলো। এবার প্রশ্ন হচ্ছে এই জাংশনে যখন তিনটে নেগেটিভ চার্জ আসলো তখন এইবার ওই তিনটে নেগেটিভ চার্জের যাওয়ার জন্য দুটো রাস্তা আছে। যখন সিরিজে করছিলাম তখন যাওয়ার জন্য নেক্সট ক্যাপাসিটার ছাড়া অন্য কোনো জায়গা ছিল না, মানে নেগেটিভ চার্জগুলোকে ওই পরের ক্যাপাসিটরের পরের পাতেই যেতে হবে। কিন্তু এই প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এই নেগেটিভ চার্জগুলোর এই জাংশন পয়েন্টে এসে দুই জায়গা যেতে পারে, এদিকেও যেতে পারে এদিকেও যেতে পারে। এখন প্রশ্ন হলো যে কোন ক্যাপাসিটার কত চার্জ পাবে, কোন ক্যাপাসিটারে কত পরিমাণ চার্জ যাবে। এবার যেহেতু এই 6 ফ্যারাড ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স দেখতে পাচ্ছ, এই প্রথম ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স হচ্ছে 6 ফ্যারাড, সেকেন্ড ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স হচ্ছে কত 3 ফ্যারাড। তার মানে এই দুটোর ক্যাপাসিটেন্স একে অপরের ডবল। তার জন্য আমি বলতে পারি যে প্রথম ক্যাপাসিটেন্স বা C1, এটা C2 দিলাম, এই C1 ক্যাপাসিটার বেশি পরিমাণ চার্জ পাবে, দ্বিগুণ চার্জ পাবে। তার মানে এখানে দুটো যাবে, এখানে একটা যাবে। যদি এখানে চারটে যায় সাপোজ, তাহলে এখানে দুটো যাবে, ঠিক আছে। এর ব্যাপার হলো যে কতক্ষণ এই চার্জটা বা এই যাওয়া না যাওয়াটা চলতে থাকবে, সেটাও তোমরা জানো যে যতক্ষণ পর্যন্ত না ফুল চার্জ হয়ে যাবে। এবার তাহলে কতক্ষণ পর্যন্ত চার্জ থাকবে বা চার্জ হবে। তো দেখো এই ক্যাপাসিটারগুলোকে আমি এইভাবে, এই যে ক্যাপাসিটারটা আছে এই ক্যাপাসিটারটা যদি ভালো করে লক্ষ্য করে দেখো প্যারালাল প্লেট ক্যাপাসিটারটা, তাহলে দেখতে পাবে
যে প্রত্যেকটা ক্যাপাসিটারই একটা সিঙ্গেল ক্যাপাসিটারের মতো কাজ করছে। কারণ দেখো প্রথম ক্যাপাসিটারটা লাল দিয়ে করি তাহলে বুঝতে পারবে। প্রথম ক্যাপাসিটারটা দেখো এইখানে, এটাও ব্যাটারির একটা ক্যাপাসিটার এইভাবে লাগানো আছে, মানে সোর্সের সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড। আবার এই সেকেন্ড ক্যাপাসিটারটাও দেখো সোর্সের সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড। মানে প্রত্যেকটা ক্যাপাসিটারই সোর্সের সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড আছে। মানে যদি এটাকে আমি আলাদা করে আঁকি তাহলে এই একটা ক্যাপাসিটার, আর এই একটা ক্যাপাসিটার। এবার এই ক্যাপাসিটারটা কত ছিল, 6 ফ্যারাড সাপোজ, আর এই ক্যাপাসিটারটা ধরো সাপোজ 3 ফ্যারাড। তাহলে দুটো ক্যাপাসিটারই ডিরেক্টলি সোর্সের সঙ্গে কানেক্টেড। তাহলে আমি বলতে পারি যে এর অ্যাক্রসে যে পরিমাণ ভোল্টেজ যাবে সেই ভোল্টেজটা হলো এই সোর্স সাপোজ দেওয়া আছে ধরো 8 ভোল্ট। তো এর অ্যাক্রসে যে ভোল্টেজটা পড়বে সেটা এই সোর্সের ভোল্টেজটাই ওই ক্যাপাসিটরের অ্যাক্রসে পড়বে। তাহলে এই ক্ষেত্রেও যদি সোর্সের ভোল্টেজ 8 ভোল্ট থাকে তাহলে অবভিয়াসলি এখানেও সোর্সের ভোল্টেজ এখানে কি হবে, 8 ভোল্ট, এখানেও হবে 8 ভোল্ট। তাহলে প্রথম ক্যাপাসিটরের ক্ষেত্রে যদি আমি ক্যাপাসিটর সি কত, কিউ বাই ভি, তাহলে যদি আমি পুট করি যে 6 ফ্যারাড ইকুয়াল টু কিউ বাই 8 ভোল্ট, তাহলে 8 ভোল্ট, তাহলে কিউ এর মানটা কত, 6 × 8 কুলাম, মানে কত, 8 × 6 = 48 কুলাম। আর যদি সেকেন্ড ক্যাপাসিটরের ক্ষেত্রে বার করি আমি যে কিউ বাই ভি 3 ফ্যারাড কিউ বাই 8 ভোল্ট, মানে কিউ ইকুয়াল টু কত, 24 কুলাম। এইবার তাহলে আমি এই ক্ষেত্রে লিখতে পারি যে এই ক্যাপাসিটরটার ক্ষেত্রে আমি লিখতে পারি যে সি ইকুয়াল টু C1 প্লাস C2। যদি আমি আরেকটা উদাহরণ দিয়ে দেখাই, দেখো অ্যাকচুয়ালি জিনিসটা কি হচ্ছে, দেখো যদি তিনটে ক্যাপাসিটার সাপোজ লাগানো আছে এরকম ভাবে যে C1 C2 C3 আর তার সঙ্গে ধরো সোর্স লাগানো আছে, ঠিক আছে। তো যখনই এই প্যারালাল প্লেট ক্যাপাসিটর যখন লাগানো থাকবে এরম ভাবে তাহলে প্রত্যেকটা ক্যাপাসিটরই ইন্ডিভিজুয়ালি এই সেম সোর্সের সঙ্গে কানেক্টেড, ভি এর সঙ্গে কানেক্টেড। তাহলে আমি এইভাবেও এই জিনিসটাকে দেখতে পারি যে অ্যাকচুয়ালি প্যারালাল ভাবে লাগানো থাকা মানে আমি কি করছি, যেহেতু আমি আর ক্যাপাসিটার এর ক্যাপাসিটেন্স বা ধারকত্ব, ধারকের ধারকত্ব কার সঙ্গে প্রপোর্শনাল, দেখবা লিখিয়েছিলাম যে এরিয়ার সঙ্গে প্রপোর্শনাল হয়, যে এরিয়া অফ দ্য প্লেট, মানে প্লেটের এরিয়া যত বাড়বে, এই যে প্লেটের এরিয়া যত বাড়বে তত আমার কি হবে, ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্সের ভ্যালুটাও বাড়বে, বা ধারকের ধারকত্বের ভ্যালুটাও বাড়বে। তার মানে এই তিনটে ক্যাপাসিটারকে একসঙ্গে যদি যোগ করি তাহলে আমি এইভাবে দেখতে পারি ক্যাপাসিটারটাকে তিনটেকে, যে অ্যাকচুয়ালি এটা লাগানো আছে এইভাবে। ঠিক আছে, এখানে C1 C2 C3। তাহলে কি দেখতে পাচ্ছি যে পাতের এরিয়াটাও বেড়ে গেল, তাহলে অবভিয়াসলি কি হবে, ধারকের ধারকত্বের মানটাও বেড়ে গেল। তার মানে আমি দেখতে পাচ্ছি যেহেতু এই প্যারালাল প্লেট ক্যাপাসিটরে সব সময় ভোল্টেজের সোর্সের সঙ্গে প্রত্যেকটা কানেক্টেড থাকে, তার জন্য প্যারালাল প্লেট ক্যাপাসিটরগুলোতে সব সময় সেই ক্যাপাসিটেন্সের ভ্যালুটা সেটাও অ্যাড করতে হবে। তাহলে এই যদি আমি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর বার করি সি ইকুইভ্যালেন্ট, তাহলে পরে কি পাবো, C1 প্লাস C2 প্লাস C3 পাবো। তাহলে আমি একটা উদাহরণ নিয়ে দেখি, যে সাপোজ আমি একটা এক্সাম্পল নিলাম যে 1 কুলম, 2 কুলম আর 3 কুলম, তিনটে ক্যাপাসিটর লাগানো আছে একটা 8 ভোল্ট সোর্সের সঙ্গে। তাহলে পরে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটরের জায়গাটা কিরকম দাঁড়াবে, ইজি না, তো তিনটে ক্যাপাসিটর প্যারালালে আছে তাহলে আর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর হবে এরকম 1 + 2 + 3 মানে হচ্ছে 6 কুলম, আর তার সেটা আমি ডিরেক্টলি কানেক্টেড সোর্সের সঙ্গে 8 ভোল্ট,
যে যদি ধরো তিনটে ক্যাপাসিটার এইভাবে লাগানো আছে এবং তার প্রত্যেকটা প্লেটের চার্জের ভ্যালু হচ্ছে 1 কুলম, 2 কুলম বা 3 কুলম, তাহলে ইকুইভ্যালেন্ট যে ক্যাপাসিটারটা হবে সেই ক্যাপাসিটারে কত পরিমাণ চার্জ স্টোর হবে আমাকে জিজ্ঞেস করতে বললো। তখন আমাকে কি করতে হবে, জাস্ট আমাকে তিনটে চার্জের ভ্যালুটাকে অ্যাড আপ করতে হবে। তাহলে তিনটে চার্জের ভ্যালু হলে অ্যাড আপ করলে পরে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটারে কি পরিমাণ চার্জ স্টোর হবে, তো 1 কুলম প্লাস 2 কুলম প্লাস 3 কুলম, মানে টোটাল 6 কুলম অফ চার্জ। এইবার যদি আমি প্রথম এক্সাম্পল যেটা নিয়েছিলাম, অর্থাৎ প্রথম এক্সাম্পলটা কোথায়, এই যে এটা যারা 6 ফ্যারাড, 48 ফ্যারাড, 3 ফ্যারাড আর 24 ফ্যারাড আর 8 ভোল্ট, সেটা যদি আমি করি যে 6 ফ্যারাড এর ধারকত্ব আর একটা ধারকত্ব হচ্ছে 3 ফ্যারাড, এখানে চার্জ হচ্ছে 24 কুলম বার করেছিলাম, এখানে বার করেছিলাম 48 কুলম। এই দুটোই একটা সোর্সের সঙ্গে কানেক্টেড আছে, যে সোর্সের মানটা হচ্ছে 8 ভোল্ট। তাহলে পরে আমার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটরের মানটা এখানে কত হবে, 6 ফ্যারাড প্লাস 3 ফ্যারাড মানে 9 ফ্যারাড। তাহলে এখানে হবে 9 ফ্যারাড আর এখানে হবে 8 ভোল্ট। তাহলে সি এর ভ্যালু কত বেরোচ্ছে, কিউ বাই ভি। তাহলে 9 ফ্যারাড ইকুয়াল টু কিউ বাই 8 ভোল্ট, মানে কত, কিউ এর ভ্যালু 72 কুলম ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটরের। দেখো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটরের ভ্যালু 72 কুলম, 72 কুলমটাকে আমি কীভাবে লিখতে পারি, 24 কুলম প্লাস 48 কুলম, মানে কোনটা, এই দেখো 48 কুলম আর 24 কুলম। তার মানে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্ষেত্রে অলওয়েজ প্রত্যেকটা পাতে যে চার্জের অ্যামাউন্ট, সেই চার্জের অ্যামাউন্ট টোটাল সাম আপ অ্যামাউন্টের সঙ্গে সমান, ধারকের ধারকত্বটাও টোটাল যে ধারকত্বগুলো আছে টোটাল ধারকত্বের সঙ্গে সমান। ঠিক আছে, এবারে এ রিলেটেড 2-3টা অঙ্ক দিচ্ছি, সেটা করো, ছোট ছোট অঙ্ক একদম। সাপোজ তোমাকে দেওয়া হলো, এর সঙ্গেই দিচ্ছি, ধরো ধরো এরকম, কত ছিল প্রথমে, 6 ফ্যারাড, এখানে ছিল 3 ফ্যারাড আর এখানে ছিল 27 ফ্যারাড। তাহলে পারে ইকুইভ্যালেন্ট, এটা ধরো 8 ভোল্ট, ইকুইভ্যালেন্ট তোমার ধারকত্বের ভ্যালুটা কত, 3 আর 6, তাহলে এই দুটো প্যারালালে আছে, তাহলে এই দুটো হচ্ছে 9 ফ্যারাড। তাহলে পরে আমি এটাকে এইভাবে আঁকতে পারি যে একটা 9 ফ্যারাড আর একটা 27 ফ্যারাড একসঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত। তাহলে ইকুইভ্যালেন্ট ধারকত্ব কত, 9 ফ্যারাড 1/9 প্লাস 1/27 ইকুয়াল টু 1/c। তাহলে c ইকুয়াল টু কত, 27/4। আচ্ছা মিস না, 27/4, হ্যাঁ 27/4ই বেরোবে, 27/4 মানে হচ্ছে 6.67। এবার যদি আমি এর চার্জ বের করি, যে প্রত্যেকটা এতে কত পরিমাণ চার্জ থাকবে, তাহলে কি পরিমাণ চার্জ বেরোবে, যে সাপোজ বের করতে বললো যে প্রত্যেকটা ধারকে কত পরিমাণ চার্জ আছে যদি বার করতে বলে, তাহলে আবার কীভাবে বার করবো, আমরা কিউ সমান সমান জানি যে সি ইন্টু ভি, তাই তো, ঠিক করলাম, হ্যাঁ, সি সমান সমান কিউ ইন্টু ভি। তাহলে সি এর মান কত, 6.67 ইকুয়াল টু কিউ, আর ভি হচ্ছে কত, 8 ভোল্ট। তাহলে কিউ এর মান কত, 6.67 ইন্টু 8, 6.67 ধরো 6.75, 6.75 ইন্টু 8 মানে কত, 848, 54 কুলম। তার মানে এইখানেও 54 কুলম চার্জ থাকবে শ্রেণী সমভাবে, এখানেও 54 কুলম চার্জ থাকবে। এবার এই দুটো চার্জ এখানে ডিভাইড হবে, এই টোটাল সমবায়ের চার্জ কত, 54 কুলম। এর ইকুইভ্যালেন্ট ধারকের ধারকত্ব কত হবে, দেখো দেখলে পরে হাসবে, অ্যান্সার কি, জাস্ট আমি এটাকে লিখতে পারি c1 প্লাস c2 প্লাস c3 প্লাস 1/c4, বাস। মানে c1 আর c2 আর c3 তিনটেই প্যারালালে আছে একে অপরের সঙ্গে। কিভাবে বুঝলাম প্যারালালে আছে, দেখো এই c1 এর একটা পাত, এই পয়েন্টটাকে কনসিডার করে, দেখো এই পয়েন্টে এই একটা পাত এর সঙ্গে লাগানো আছে, একটা পাত এর সঙ্গে লাগানো আছে, আর একটা পাত এইখান থেকে ঘুরিয়ে গিয়ে এর সঙ্গে লাগানো আছে।
তাহলে তিনটেই পাত একটা পয়েন্টের সঙ্গে যুক্ত, এই তিনটে, ঠিক আছে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, দেখো এই পয়েন্টটাকে কনসিডার করো, দেখো এই একটা পাত এর অপর পাতটা এর সঙ্গে, এর অপর পাতটা এর সঙ্গে, আর এইখান থেকে ঘুরিয়ে গিয়ে এর অপর পাতটাও এর সঙ্গে। তাহলে এই দুটো পয়েন্ট আমি এই সার্কিটটাকে এভাবে আঁকতে পারি যে তিনটে সার্কিটই প্যারালাল। ঠিক আছে, C1 C2 C3। এবার তো হয়ে গেল, এর সঙ্গে C4 সিরিজে আছে, তার সঙ্গে ভোল্টেজ সোর্স লাগানো আছে। তাহলে 1/C1 প্লাস C2 প্লাস C3 মানে কত, 2 প্লাস 2 আর তার সঙ্গে 1/2 মানে 1/6 প্লাস 1/2। এবার যদি সিটাকে উল্টাও, 4/5 4/6 3 আর এদিকে কত 1 6/4 সি ইকুয়াল টু, কারণ এটা 1/c ইকুয়াল টু, তাই সাপোজ 1 2 4 10 সি ইকুইভ্যালেন্ট কত। এই দুটো প্যারালালে আছে, এইটা আর এটা, এটার কত 1 আর 4, তাহলে এই কম্বিনেশনটার ভ্যালু টোটাল হয়ে গেল 5। এবার তাহলে 2 5 আর 10 সিরিজে আছে, তাহলে কত 1/2 প্লাস 1/5 প্লাস 1/10। যদি প্রথমটা করো তাহলে 10, এই দুটোর করলে পরে 10 আর এদিকে 5 থাকলে 2 প্লাস 1 3, তাহলে 1/2। তারপরে আবার যদি করো 10 তাহলে কত হবে 5 প্লাস 2 প্লাস 1 মানে 8/10, উল্টে দিলে হবে 10/8 মানে 5/4 মানে 1.25।